15 আগস্ট পর্যন্ত আমরা যাদেরকে চিনতাম না, জানতাম না তাদের রাজনৈতিক পরিচয় কি, পরবর্তীতে তারাই হয়ে গেছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড। তারাই এই আন্দোলনের এখন 100% কন্ট্রিবিউশন তারা কিন্তু এখন দাবি করে বসে আছে। আমাদের যে মুগ্ধ বাবা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কিন্তু সাধারণ সম্পাদক ছিল, তারা সবাই কিন্তু আমাদের বিএনপি পরিবারের কর্মী, কিন্তু আমরা কি কখনো কোথাও দাবি করেছি? নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যদি একজন বন্ধু থাকে, তার কোনো শত্রুর প্রয়োজন হয় বলে আমি মনে করি না। আমি যে কথাটি বলছিলাম, ছাত্রলীগের যে নেতা কর্মীরা ওদের ছাত্র রয়েছে হবিগঞ্জে, ওরা কিন্তু এখন বর্তমানে এনসিপি হয়ে আমাদের শুধু ছাত্রদলের উপরে যে হামলা করেছে তা না, তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীর, সাধারণ জনতার উপরে কিন্তু হামলা করেছে। সেখানে আমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো আইন বিরোধী কোনো কাজে যদি জড়িত থাকে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিই। কিন্তু অন্যান্য সংগঠনে তারা দেখেন তারা কি করে, তাদের মধ্যে কিন্তু এরকম প্র্যাকটিস আপনি দেখবেন না। 3 থেকে 4 বছর প্রায় আমার মোবাইলে সিম পর্যন্ত আপনারা ঢুকাইতে পারেন, তা বুঝে নেবেন আমাদের কি জীবনটা আমাদের পার করতে হয়েছে। অনেক হকার মারা গিয়েছে, ফুটপাতের অনেক লোক মারা গিয়েছে, সাধারণ মানুষ অনেক মারা গিয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিন্তু মারা যায়নি। কোনো আমাদের নেতাকর্মী যে দিনের বেলা বের হয়েছে হাসিনার বিরুদ্ধে কিছু করে নাই, এই সরকারের টনক নড়াতে কিছু করে নাই, এমন কর্মী কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল একটাও খুঁজে পাবেন না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ৩৬ জুলাইয়ের মুখোমুখিতে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তানজিবা নওরিন। আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমার ডান পাশে আছেন মমিনুল ইসলাম জিসান, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আমার বাম পাশে আছেন নাসিরউদ্দিন শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথম প্রশ্নটি দুজনের উদ্দেশ্যেই করব। আপনারা দুজনেই জুলাই অভ্যুত্থানের সামনে সারিতেই ছিলেন। আন্দোলনে আপনাদের ভূমিকা আপনাদের কাছ থেকে ছোট করে জানতে চাইবো, এবং এমন কোনো ঘটনা যা আজও 2 বছর পরে এসেও ভোলা সম্ভব হয়নি। ভাই আপনাকে জি ধন্যবাদ। ফেস দ্য পিপলের যারা দর্শক বৃন্দ রয়েছে তাদেরকে প্রতি রইল শুভেচ্ছা। জুলাই আন্দোলন সম্বন্ধে বলতে গেলে, যে কোটার বিরুদ্ধে যে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, এই কোটার বিরুদ্ধে কিন্তু আগেও আন্দোলন সংগঠিত হয়েছিল 2013 সালে এবং 2018 সালে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে অতীতের 2টি আন্দোলনের মতোই 2024 সালের যে রক্তাক্ত জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানেও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। যখন 5ই জুনে অতীতের যে হাইকোর্টের যে রায় ছিল সেটাকে যখন বাতিল করে আবার নতুন করে কোটা ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হয়, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছিল। আমরা কিন্তু একদম 5ই জুন থেকে এই কোটার বিরুদ্ধে আমরা কিন্তু সক্রিয় ছিলাম। আর মাইল ফলক কিংবা ঘটনাবহুল কিংবা স্মৃতিবহুল কোনো কিছু বলতে গেলে অনেক স্মৃতি আমার মনে পড়ে। বিশেষ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যখন সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে, তখন আমরা কিন্তু 16ই জুলাই জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আমরা এই আন্দোলনে একত্রতা ঘোষণা করি, এবং আমরা সম্মুখ সারি থেকে এবং ভিতর থেকে পিছন থেকে 3 দিক থেকে আমরা কিন্তু এই আন্দোলনকে অ্যাসিস্ট করার চেষ্টা করি। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো 17ই জুলাই 18ই জুলাই ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগে আমার একটি ঘটনা মনে পড়ে। আমি যেহেতু ছাত্রদলের কেন্দ্রের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের নির্দেশনা ছিল আমরা যাতে যারা নন ফেস, আমরা যাতে কোনোভাবে সামনের কাতারে না যাই। আমরা কিন্তু সবসময় মাস্ক হেলমেট পরে আমরা কিন্তু আন্দোলনে থেকেছি। ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে সারা বাংলাদেশের যারা আহত ছিল তাদেরকে কিন্তু প্রথম চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হতো অধিকাংশ, কিংবা যারা বেয়ারিশ ছিল তাদের কিন্তু কেউ কিন্তু সেবা শুশ্রূষা দেওয়ার মতো কেউই ছিল না। আমি সহ আমাদের ছাত্রদলের কিছু নেতাকর্মীরা আমরা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে আহত রোগীদের আমরা অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে তাদের যে প্রাথমিক যে চিকিৎসা কিংবা ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যে চিকিৎসা, এটুকু আমরা দিয়েছি। আমি এই ঘটনা আসলে বলতে পারবো না কখনোই। আমি যখন অনেক আহত রোগীদের নামিয়েছিলাম, আমার এখনো মনে পড়ে কমসে কম 10-12 জন রোগী হয়তো আমি নামিয়েছি যাদের দেহে আত্মা ছিল না, ডেড অবস্থায় তাদেরকে এখানে পাঠিয়েছে চিকিৎসার জন্য। অ্যাম্বুলেন্স কোন রকম শুধু এখানে নামিয়ে দিয়ে তারা কিন্তু চলে যেত অনেক সময়। আমি কিন্তু
তাদেরকে চিকিৎসা দিতাম। এটা হলে 16 জুলাই, 17 জুলাই, 18 জুলাই 3 দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেদিন গায়েবানা জানাজা ছিল ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আহত হয়েছিল সাংবাদিকরা। আমি এই সাংবাদিকদের কিন্তু ওখানে চিকিৎসা দিয়েছিলাম। তার পরবর্তীতে যখন আন্দোলন ব্যাপকভাবে ব্যাপ্তি লাভ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তন্নি নামের মেয়েকে যখন রক্তাক্ত হামলা করা হয়, তখন কিন্তু কোনো পুরুষ, কোনো মহিলা তখন কিন্তু আর কেউ ঘরে বসে থাকেনি। বিশেষ করে 19 জুলাই রামপুরা যে যুদ্ধক্ষেত্রের স্মৃতি আমি সারা জীবন মনে রাখবো। ওদিন ছিল শুক্রবার। এই শুক্রবার আমি যখন ওখান থেকে আমি একটা ব্যক্তিগত কাজে গিয়েছিলাম, আমাদের 19 জুলাই জাতীয়তাবাদী দল বিএনপির প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবের সামনে, কিন্তু ওই প্রোগ্রামের আগে আমি ওখানে একটা ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। আসার পথে নামাজের পরপরই কিন্তু পুলিশ মহল্লার ভিতরে সাধারণ শিক্ষার্থী এবং জনতার উপরে নির্বিচারে গুলি চালায়। যখন আমার সামনে যেন এই ঘটনা, তখন কিন্তু আমি আর ওই আমার যে রাজনৈতিক স্পট প্রেস ক্লাব, আমি কিন্তু সেখানে আর আসার আমি সিদ্ধান্ত বাতিল করে আমি সেখানে কিন্তু ওখানে যারা শিক্ষার্থী যারা ছিল, উদ্যমী তরুণ ছিল এবং ওখানে আমাদের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী ছিল, তাদেরকে সাথে নিয়ে আমি কিন্তু পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। ওখান থেকে পুলিশকে আমরা যে সি ব্লক থেকে 2024 সালের 19 জুলাই শুক্রবার সি ব্লক থেকে আমরা পুলিশকে প্রথম মানে আস্তে 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 গেরিলা কায়দায় আর কি তাদেরকে আমরা পিছনে সরে যেতে বাধ্য করি এবং তারা ফাইনালি কিন্তু রামপুরা থানার ভিতরে কিন্তু তার অবস্থান নেয়। রামপুরা থানার পাশে একটা নির্মাণাধীন ভবন ছিল। আমি সহ আমাদের যারা ছিল সবাইকে কিন্তু আমরা ওই একটি লোমহর্ষক যে ঘটনা যে ছাদের কানিস থেকে যে গুলি করে, এটা কিন্তু ওই স্পটেই আমি কিন্তু ওখানেই ছিলাম এবং ওই যে বেড়া ভেঙে আপনার সামনেই ঘটেছিল ওটা? হ্যাঁ, এবং বললাম যে আমাদের সামনে এবং যে টিন শিট যেটি ছিল, যেখানে দেয়াল প্রাচীর ছিল, টিন শিট ভেঙে আমরা কিন্তু উপরে উঠি এবং বিভিন্ন আমাদের হাতে তো কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। আমরা পুলিশ এবং সন্ত্রাসী যারা ছিল কিংবা বিজিবি ছিল তাদেরকে কিন্তু আমরা হয়তো বা দেখা যায় রাস্তার এদিকে সেদিকে ছড়িয়ে থাকা যে ইটের টুকরা কিংবা কাঠ, এগুলো দিয়ে কিন্তু আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছি। তো নির্মাণাধীন ভবনে ওখানে অনেক ইট ছিল, এই ইটের টুকরা দিয়ে কিন্তু আমরা ওদেরকে প্রতিহত করার চেষ্টা করি। কিন্তু যখন সন্ধ্যা নাগাদ তারা কিন্তু এখানে এয়ার স্ট্রাইক করে, মানে হেলিকপ্টার থেকে কিন্তু ওখানে গুলি ছড়ে 19 জুলাই। এই ঘটনাগুলো আমার আসলে সারা জীবন মনে থাকবে। আর আরেকটি ঘটনা, সেটি হলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সব প্রত্যেকটি হল যখন বন্ধ করে দেওয়া হয়, তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় একদম ভ্যাকেন্ট করে দেওয়া হয়। কিন্তু আমি 4ই আগস্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 7 থেকে 8টি হলের তালা আমি সহ আমার সহযোদ্ধা যারা ছাত্র দলের যারা ছিল সবাই ওখানে গিয়ে আমরা কিন্তু প্রত্যেকটি হলের তালা দুমড়ে মুচড়ে ভেঙে আমরা কিন্তু প্রত্যেকটি হলের শিক্ষার্থীদের জন্য হলগুলো উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করি। আর 5ই আগস্ট যেদিন বিজয়ের একদম চূড়ান্ত দিন, সেদিনও ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে পুলিশ কিন্তু নারকীয় হামলা করে। ওই দিনে কিন্তু এখন অনেক লোক হতাহত হয়। একটি পর্যায়ে পুলিশ নিবৃত্ত হয় এবং আমরাও কিন্তু আমাদের যারা মানুষের যখন ব্যাপক জনসমাগম হয় এবং ঐতিহাসিক উত্তরার দিক থেকে যখন বিশাল একটি মিছিল এর খবর যখন সারা বাংলাদেশে মোটামুটি ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আর মানুষ কোনো বাধা কিন্তু মানে নেই। আমরা কিন্তু সকল বাধা উপেক্ষা করে আমরা শহীদ মিনার হয়ে, শাহবাগ হয়ে, আমাদের গণভবন। তখন কি আর মাস্ক হেলমেট তো ছিল না, তখন আর কোনো মাস্ক হেলমেট ছিল না। আমরা তখন 5ই আগস্ট শাহবাগ এবং বললাম তো শহীদ মিনার অতিক্রম করে, শাহবাগ অতিক্রম করে আমরা আমাদের এই ফেসিস্ট হাসিনার চূড়ান্ত যে গন্তব্য গণভবন দখল করার জন্য আমরা সেখানে যাত্রা করি এবং আমরা সেখানে বিজয় দেখা পাই। এবং সেখানে আসলে অনেকে অনেক ধরনের মানে অনেক কিছু নিয়ে যায়, অনেক কিছু গণভবন থেকে। এটা আসলে আমরা যারা ছাত্র দলের যারা নেতাগুলো আমরা কিন্তু কেউই করি। বিশেষ করে আজ আমার কথা যদি বলতে চান, আমি কিন্তু আকাশের দিকে তাকিয়েছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে এই দিনও তুমি দেখাইছো। এইগুলাই ছিল মানে জুলাইয়ের অধ্যায়। পাশাপাশি আমি যদি আর কিছু বলতে চাই, আমি প্রত্যেক দিনই কিন্তু সকাল সন্ধ্যা রাত সবসময় কিন্তু তৎপর ছিলাম। আর জুলাই আন্দোলনের যে ঘটনার এটি কিন্তু অধিকাংশই সংঘটিত কিন্তু দুপুরের পরে, কিন্তু আন্দোলনের স্পট আন্দোলনের সময় সব কিন্তু দুপুরের পরে মোটামুটি সবাই আসতো আর কি। তাই আমি দেখা যায় সকালে হয়তো ঢাকা মেডিকেল কলেজের যারা আহত রোগী যারা ছিল তাদেরকে আমি দেখা করতাম, তাদেরকে সান্ত্বনা দিতাম, কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার সুযোগ থাকলে ওগুলা দিয়ে তাদেরকে পাশে থাকার চেষ্টা করেছি। কিংবা আবার রাত্রে গিয়েছি। আর মানে মানে খুবই ফেটে পড়া দু একটি কারণের মধ্যে যদি জুলাই আন্দোলনের সারা বাংলাদেশে যারা মানে খুবই ফেটে পড়েছিল, এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের নারী শিক্ষার্থী বোনদের উপর যেভাবে হামলা, এটি এবং যে 18 জুলাই থেকে 21 জুলাইতে ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল। ইন্টারনেট ব্ল্যাকআউট যখন খুলে দেওয়ার পরবর্তী কিন্তু বেশ কয়েকটি ঘটনা কিন্তু অনেক লোমহর্ষক ঘটনা কিন্তু জাতি দেখতে পেয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তখন কিন্তু মানুষ কিন্তু বাদ ভাঙা ভাবে তাদের কিন্তু তখন কিন্তু আন্দোলন কিন্তু স্তীমিত হয়ে গিয়েছিল। কারণ 21 জুলাই সরকার কিন্তু কোটা ব্যবস্থা কিন্তু আবার কিন্তু বাতিল করে দিয়েছিল 5% থেকে 7% কোটা রেখে। কিন্তু তখন কিন্তু আন্দোলন কিন্তু স্তীমিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মানুষ
তারপর আরো বিক্ষোভ আর বেশি ফেটে পড়ে, বেশি। কারণ ওই লোমহর্ষক ঘটনা, বিশেষ করে 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই যে লোমহর্ষক ঘটনাগুলো স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের সাথে করেছিল, এগুলা কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন মানুষ দেখতে পেয়েছিল, তখন কিন্তু তারা আবার বিভিন্ন নামে, কখনো এই এক দফা, কখনো প্রতিরোধ, বিভিন্ন নামে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি। এই ছিল আমাদের আসলে জুলাই। ধন্যবাদ ভাইয়া আপনার স্মৃতিচারণের জন্য। নাসিরউদ্দিন শাওন ভাইয়া, আপনার কাছ থেকে জানতে প্রথমে চাচ্ছি। ধন্যবাদ জানাকে যারা দেখছেন ফেস দ্য পিপলের দর্শক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে জুলাই আগস্টের, প্রথমেই যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। একই সাথে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং তাদের সুস্থতা কামনা করছি। দেখুন, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নেতাকর্মীরা প্রথম থেকেই জুলাই আগস্টে, যখন আপনি জানেন 5 জুন যখন অবৈধ ফেসিস্ট হাসিনা আপনার 18 সালের যে কোটা যে পরিপত্র ছিল সেটা যখন বাতিল করে, তখন থেকে কিন্তু আপনার শিক্ষার্থীরা ফেসে উঠেছিল, ক্ষুব্ধ হয়েছিল। তারই ধারাবাহিকতায় সেই সময় কিন্তু 5 জুনের পরে আপনি জানেন যে কুরবানের বন্ধ ছিল, যার কারণে শিক্ষার্থীরা ঢাকায় ছিল না, যে যার যার বাড়িতে অবস্থান করেছিল। আপনার 1 জুন আপনার আমরা সকল সংগঠন মিলে আমরা একটা সিদ্ধান্ত নিই, আমরা কোনো ব্যানারে না গিয়ে আপনার একটা ছাত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানার, সেই ব্যানারে আমরা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে সবাই আমরা ওই ব্যানারে আমরা কাজ করবো, এরকম একটা সিদ্ধান্ত আমরা আমাদের যারা বর্তমান যারা ওই সময় যারা সমন্বয়ক ছিল আমাদের ছোট ভাইরা, তারা আমাদের সাথে যোগাযোগ করে, আসিফ আমার সাথে একাধিকবার যোগাযোগ করে, আমাদের ছাত্র দলের রাকিব বেনাসিবের সহ ছাত্র দলের যারা সিনিয়র ছিল সবার সাথে তারা জি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আচ্ছা, আরো একাধিক সমন্বয়ের সাথে আমাদের কথা হয়েছে। 2 তারিখ আমাদের ফরমালি যখন তারা 1 তারিখ যখন এই আপনার বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা হলো, 2 তারিখ কিন্তু আমরা একটা মিছিল করি, বিক্ষোভ মিছিল করি ক্যাম্পাস হল পাড়ায়। তখন থেকে কিন্তু আমাদের ছাত্র দলের যারা জুনিয়র কর্মী যারা ছিল আমাদের, বিশেষ করে 18-19 থেকে শুরু করে যারা হলে থাকতো অথবা যারা হলে বাইরে থাকতো, যারা মোস্ট জুনিয়র, তারা কিন্তু সেদিন 2 জুলাই কিন্তু সামনের সারি থেকে বিক্ষোভ মিছিলটা করেছে। পাশাপাশি আপনার আমাদের আশেপাশে যে কলেজগুলো ছিল, বিশ্ববিদ্যালয় ছাড়া আশেপাশে কলেজ বিশ্ববিদ্যালয়, প্রত্যেক ছাত্র দলের প্রত্যেক নেতাকর্মী কিন্তু সেদিন এই প্রথম যে মিছিলটা, যে কোটা আন্দোলনের যে মিছিল, সেটাতে উপস্থিত ছিল। আমি নিজেও উপস্থিত ছিলাম, আমি সামনের সারিতে ছিলাম না, আমি হচ্ছে আমরা ভিতরে থেকে আমাদের যারা নতুন নেতাকর্মী ছিল, আমাদের জুনিয়র যারা ছিল, তাদেরকে আমরা নির্দেশনা দিচ্ছিলাম। কারণ আমাদেরকে প্রথম থেকেই এটা নির্দেশনা ছিল, নিরুৎসাহিত করতো যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছি, আমরা যারা সিনিয়র ছিলাম, আমাদেরকে নিরুৎসাহিত করতো যে সামনের সারিতে না যাই, আমরা যেন পিছনে থাকি। আমাদের এটা কি একটা কৌশলী এটা চিন্তা একটা ছিল? পলিসি ছিল আমাদের পার্টির পক্ষ থেকেই, বরাবর এটা বলে আসছে যে আমাদেরকে নিরুৎসাহিত করতো যে তোমরা সামনে থাকবে না, তোমরা জুনিয়র যারা রয়েছে তারা সামনে থাকবে, তোমরা পিছনে থাকবা, অথবা তোমরা পিছনে থেকে তোমরা তাদেরকে দিক নির্দেশনা দাও কিভাবে কাজ করা যায়। আমরা সেই কাজটাই প্রথমে করেছি। আপনার যখন 2-3 আপনার 5 তারিখ 6 তারিখ যখন আপনার বাংলা ব্লগট হয়, আমরা আমাদের প্রত্যেক দিন আমাদের নেতাকর্মীরা, শাহবাগ বলেন, যেখানে যে স্পোর্ট ছিল আমাদের নেতাকর্মীরা সেখানে থাকতো, জুনিয়র কর্মীরা। আপনার 11 তারিখ আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের একটা সংবাদ সম্মেলন ছিল, সেখান থেকে আমাকে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে কল দেয়, আমি সহ আমাদের সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ আমরা সেদিন মিছিল সহকারে আমরা আমাদের নেতাকর্মীরা প্রায় 2 থেকে 300 নেতাকর্মী আমরা মিছিল নিয়ে শাহবাগে যাই। সেদিন পুলিশ কিন্তু আমাদেরকে আপনার ব্যারিকেড দেয়, আমরা কিন্তু সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একসাথেই সবাই ছিল, আমরা সেই ব্যারিকেড ভেঙে আমরা কিন্তু মিছিল করি 11 তারিখ। আপনার পরবর্তীতে সে আন্দোলনটা তখনও কিন্তু আপনার হামলা পর্যায়ে যায়নি, কোনো ঘটনা ঘটেনি, জাস্ট এমনি পুলিশের সাথে অথবা 11 তারিখ যেটা হয়েছে একটু ধাক্কাধাক্কি হয়েছে। সেদিন আমাদের ছাত্রদলের জনি নামের এক ছেলে, আমাদের মহসিন হলে যুগ্ম ভাই, সেদিন কিন্তু আপনার সাজোয়া যান ছিল পুলিশের, সাজোয়া যানের উপরে দাঁড়িয়ে সে কিন্তু ফ্ল্যাগটা উত্তোলন করেছিল সেদিন নেতাকর্মীদেরকে, আবার শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য। যাই হোক, আপনার 14 তারিখের ঘটনা বলি। 14 তারিখ যখন ফেসিস্ট খুনি হাসিনা যখন আমাদের
শিক্ষার্থীদেরকে রাজাকার বলে সম্বোধন করে, সেদিন কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, রোকেয়া হল, শামসুন নাহার হলের নেত্রীরা সেদিন রাত্রে হল থেকে বের হয়ে, আমাদের ছেলেরাও কিন্তু ছিল সেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য থেকে শুরু করে আপনার বিসি চত্বর পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা সেদিন স্লোগান দিচ্ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। স্লোগানটা ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কিন্তু সেদিন যেহেতু আমরা স্বাধীনতার পক্ষে, আমরা তো কোনো রাজাকার নই, সেজন্য আমরা আমাদের নেতা কর্মীরা সেদিন তাৎক্ষণিক তারা তাদের নিজের যে মেধা, তাদের যে নেতৃত্ব দেওয়ার গুণ, আমরা আমাদের ছাত্ররা প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু প্রশিক্ষিত। কারণ আমরা দীর্ঘদিন, জুলাই আগস্ট আপনার 36 দিন, কিন্তু আমাদের নেতাকর্মী যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে প্রত্যেকে কিন্তু প্রশিক্ষিত। তারা কিন্তু তখন কি ওই লাইনটা আসে, কে বলেছে স্বৈরাচার? হ্যাঁ, এই স্লোগানটা এই কথাই আসছি যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কিন্তু আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা একটা নতুন করে একটা শব্দ যোগ করেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সেই শব্দের যে এক করা, সেটা হচ্ছে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা, জসীমউদ্দিন হলের, তারপর হচ্ছে জিয়া হলের, আমাদের ছাত্রদলের যারা পোস্টেড নেতাকর্মী, তারা কিন্তু সেদিন দিয়েছিল। এখানে আপনার আমাদের অসংখ্য নেতাকর্মী সেদিন থেকেই এই স্লোগান দিয়ে নেতৃত্ব দিয়েছিল। পরবর্তীতে এই স্লোগানও দেওয়া হয়েছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, সেরকম স্লোগান আমাদের নেতাকর্মীরা দিয়েছিল। যাই হোক, 14 তারিখের ঘটনা। পরের দিন 15 তারিখ, আপনি জানেন, আপনাদের মনে থাকার কথা, ওবায়দুল কাদের রাজাকারদেরকে শাস্তি করার জন্য ছাত্রলীগে যথেষ্ট, এই কথা বলার পর ছাত্রলীগ তো আরো মায়ের মুখী হয়ে গেছে। এমনি ছাত্রলীগ তো তাদের সন্ত্রাসী কার্যকলাপ তো, হেলমেট বাহিনী, সন্ত্রাসী চলমান রয়েছে, কিন্তু ওবায়দুল কাদেরের যে কথাটা বলার সাথে সাথে আরো উৎসাহিত হয়ে তারা কিন্তু 15 তারিখ আমাদের শিক্ষার্থীদের উপর প্রচন্ড রকম, আপনার আমার চোখের সামনে অনেক শিক্ষার্থীদেরকে হামলা করে। বিশেষ করে আমাদের একটা তরুণী, যারটা ভাইরাল হয়েছে, এরকম অসংখ্য নারী নেত্রী, শিক্ষার্থী, আপনার ছাত্রদলের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, প্রত্যেকের উপর। এখন কোনো কার উপর হামলা করতে কোনো নেতাকর্মী দেখছেন? আগে তো একটা সময় দেখতো যে ছাত্রদলের নেতাকর্মী পাইলে মারেন, কোনো হিসাব নাই। কিন্তু এই জুলাই আগস্ট আপনি নির্বিচারে, কোনো বাদ বিচার নাই, কোনটা ছেলে কোনটা মেয়ে কোনটা কি, কোনো দেখা দেখি নেই। ছাত্রলীগ মানে থামাতে গিয়েছে, পুলিশের সাথে কথা বলতে গিয়েছে, সেখানেও দেখা গেছে গুলি করছে। একদিকে পুলিশের হামলা, সেদিন 15 তারিখ পুলিশও হামলা করেছে, টিয়ার শেল মেরেছে আমাদের টিএসসি। আমি নিজেও সেদিন ওখানে ছিলাম, উপস্থিত ছিলাম। আপনার হচ্ছে আমাদের নেতাকর্মীরা যতটুকু পারে আপনার ছাত্রলীগের সাথে আপনার প্রতিরোধ করা, শিক্ষার্থীদেরকে যে হামলা, আমাদের কিন্তু প্রথম থেকে নির্দেশনা দেওয়া ছিল। আমাদের আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমাদের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, আমরা 4 দিন আমরা আমাদের পার্টির হাই কমান্ডের সাথে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিচ্ছে আমাদের সাথে নিয়ে আমাদের সাথে মিটিং করেছিল কয়েকবার। এই যে আন্দোলন হচ্ছে, কোটা আন্দোলন, আমাদের মতামত, আমরা কি করতে পারি, আমাদের কি করা উচিত। সেদিনও আমরা আমাদের যারা জুলাইয়ের 5 থেকে, জুলাই আগস্ট, আমাদের কি ভূমিকা থাকা উচিত, আমাদের কি করা উচিত, আমরা আমাদের প্রত্যেক নেতাকর্মীরাই বলেছে, আমরা আমাদের কোনো স্লোগান, আমাদের কোনো বক্তব্য, আমরা টেকনিক্যাল, আমাদের যে এই কৌশলগত কারণে আমরা এটা করিনি। কারণ এই আন্দোলনকে যেন দলীয় আন্দোলন বলে, এই ফ্যাসিস্ট হাসিনা যেন আন্দোলনকে থামাতে না পারে, সেই জন্য কিন্তু আমরা এই পলিসিটা গ্রহণ করেছিলাম। যাই হোক, 15 তারিখ আমাদের উপর হামলা হলো, শিক্ষার্থীদের উপর হামলা হলো। 15 তারিখ সেই সন্ধ্যাবেলায়, সারাদিন উত্তপ্ত, ক্যাম্পাস উত্তপ্ত। 15 তারিখ সন্ধ্যার সময় আমরা ছাত্রলীগের যে সব ফল তো ছাত্রলীগের দখলে, সন্ত্রাসীদের দখলে, আমরা কিন্তু শিক্ষার্থীরা, ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কিন্তু হলে থেকে বাইরে অথবা একটু আপনার আতঙ্কিত অবস্থায় রয়েছে। তখন আমরা কিন্তু বিশেষ করে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা, আমরা এখনো মনে আছে, আমি সেদিন 15 তারিখ সন্ধ্যাবেলায় আমি নিজেই আপনার 150 স্টাম্প আর হচ্ছে আপনার এই যে GRE 5 নিয়েছিলাম। কারণ আমরা দেখলাম ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে, প্রত্যেকের হাতে অস্ত্র, একদিকে পুলিশের হামলা, একদিকে ছাত্রলীগের হামলা, তারা টিয়ার শেল থেকে শুরু করে প্রত্যেকের হাতে অস্ত্র। যুবলীগ সানকারবলের এই জেল রোডের জেলখানার যে গেট থেকে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা একদিকে গুলি করছে, অন্য পাশ দিয়ে এই বক্সিবাজারের মোড় থেকে পুলিশ হামলা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাইডে আমরা দোয়েল চত্বরে ছাত্রলীগের যে অবস্থান, সন্ধ্যাবেলার যে কথা আমাকে বলছি, আমরা ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা অস্ত্র নিয়ে আমাদের হাতে, আমরা খালি হাতে, এক পর্যায়ে আমরা এই কিছু স্টাম্প আর GRE 5 আমাদের হাতে ছিল, জাস্ট ওদেরকে প্রতিহত করার জন্য আমাদের হাতে এগুলো ছিল। সেই অবস্থায় আমরা কিন্তু
ছাত্রলীগকে দাওয়া দিয়ে আমরা ছাত্রলীগ মুক্ত করি। 3টা হল 15 জুলাই রাতে আমরা কিন্তু 3টা হল ছাত্রলীগ মুক্ত করি। এই 15 জুলাই রাতে সেদিন আন্দোলন চলাবস্থায় এখনো মনে আছে আমাদের ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিম আকরাম, যার বাড়ি চট্টগ্রাম কলেজের ফেকুয়াতে, কক্সবাজারের ফেকুয়াতে বাড়ি, চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের ছাত্র, মেধাবী ছাত্র। সে হচ্ছে চট্টগ্রাম কলেজের যুগ্ম আহ্বায়ক। 15 তারিখ আমরা আন্দোলনরত অবস্থায় আমাকে সে কল দেয়। এই শহীদ ওয়াসিমের কথা বলছি, যে আমাদের প্রথম শহীদ, চট্টগ্রাম বিভাগ ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিম আমাকে কল দিয়ে তখন এই অবস্থা ছিল যে মানে কল রিসিভ করে কথা বলার পর্যায়ে ছিল না। তারপরও একাধিকবার অনেকে কল দেয়। হঠাৎ করে আমি কলটা রিসিভ করি, ওই পার থেকে বলে উঠলো, ভাই আমি তো চট্টগ্রাম বাসায়, যেহেতু আমার বাড়িও চট্টগ্রাম, আগে থেকে পূর্ব থেকে ওয়াসিমের সাথে আমার পরিচয় ছিল। ওয়াসিম আমাকে কল দেয়, ভাই আমি তো ওয়াসিম, আমাদের কি ভূমিকা, আমরা কি করব? এতটুকু বলছিলাম, যেখানে আছো নেমে পড়ো, আন্দোলন করো, সংগ্রাম করে রাজপথে দখল নাও, ফেসিস্ট হাসিনাকে বিদায় করো। আর কোনো কথা বলি নাই। প্রথমে কল রিসিভ করার সাথে সাথে এই কথা বলে আমি কিন্তু কল আর পরের কোনো ফর্মালিটিস বিদায়টা দিনে সাথে সাথে রেখে দিচ্ছি। ওটাই শেষ কথা ছিল। পরের দিন আর তার সাথে, কারণ আমরা তো বেসিক্যালি ওই সময়টা আমরা কিন্তু আমাদের মোবাইলে সিম কিন্তু আমরা চালাইলাম না। আমরা কিন্তু 3 থেকে 4 বছর প্রায় আমার মোবাইলে সিম পর্যন্ত আমরা ঢুকাইতে পারি না। তা বুঝে নেবেন আমাদের কি জীবনটা আমাদের পার করতে হয়েছে। আপনার সেদিন আমরা যখন আন্দোলন স্পটে যেতাম তখন কিন্তু সিমটা অন করতাম, রাউডার থাকতো আমাদেরকে, রাউডারটা যদি কাজ না করতো আমরা সিমটা অন করতাম একটা মোবাইল দিয়ে। আমাদের কিন্তু অল্টারনেটিভ মোবাইল ছিল, যার কারণে সেদিন কল দিয়ে পাই। 16 জুলাই দেখলাম সে এই ফেসবুকে পোস্ট দিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন, এই বলে শহীদ হব। সেই যে ফেসবুকে যে ছবিটা দিয়েছে, প্রত্যেকটা ছবি আমার ছবি, কারণ সেদিন আন্দোলন সংগ্রাম আমরা আমাদের নেতাকর্মী নিয়ে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলাম। সেদিন ওই ছবিটা পোস্টটা দেখেছি আমি পরে, যখন সে শহীদ হয় তারপরে আমার চোখ দিয়ে আমি পোস্টটা দেখার পর, আমি তো আগে দেখিনি ফেসবুকে তার পোস্টটা দেখার পর আমার কান্না, আমি এখনো পর্যন্ত এই কথাটা, কারণ তার সাথে ফর্মালিটি ভাবে কোনো কথা বলতে পারিনি। যাই হোক, আপনার সে লাস্ট একটা পোস্ট দিয়েছিল, চলে আসুন সবাই 16 শহর, এর আগের পোস্টার কথা বলছি, ফেসবুকে পোস্ট দিয়েছিল। যাই হোক, আপনার 16 জুলাই আমরা আমাদের একই দিনে আবু সাইদ, আবু সাইদ 16 জুলাই আবু সাইদ শহীদ হয়। যেহেতু আমি ওয়াসিমের কথা কেন বলছি, কারণ ওয়াসিমের সাথে আমার সে আগে থেকেই সম্পর্ক ছিল। তারপর আমার সাথে ওই দিনেই 15 জুলাই রাতে কথা হয়, সেজন্য ওয়াসিমের কথা বলছি। আমরা সবাই, সকল শিক্ষার্থী সবাই আমরা শহীদ আপনার আবু সাইদের যে বুক চিতিয়ে দেওয়া, সেই দেখা দেখে আমাদের প্রত্যেকে কিন্তু এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য, আন্দোলনকে কিন্তু ত্বরান্বিত করার জন্য প্রত্যেকে কিন্তু আমরা রাজপথে নেমে এসেছে। এখানে ওয়াসিম কোন দলের, আমরা আবু সাইদ কোন দলের, মুগ্ধ কোন দলের, আমরা কিন্তু কেউ দল দেখিনি, কে কোন দলের কে কি সেটা দেখিনি। আমরা কিন্তু তাদেরকে দেখেই, যে শহীদ হওয়ার আগেই যে ওয়াসিম আমার অনুসারী ছিল, শহীদ হওয়ার পরে আমরা তার অনুসারী হয়ে গেছি। তাদের থেকে দেখেই আমরা রাজপথ আরো আন্দোলনকে বেগবান করার জন্য আমরা তাদের থেকে দেখে অনুপ্রাণিত হয়েছে। 16 জুলাই আমরা ছাত্রলীগের সন্ত্রাসীরা একইভাবে ক্যাম্পাসে আবার হামলা শুরু করলো। আমাদের অবস্থান ছিল শহীদ মিনার, ছাত্রলীগের অবস্থান ছিল টিএসসিতে। সেদিনও আমরা যতটুকু পারি, আমাদের সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেও আহত হয়েছিল। আমরা মারামারি করতে, মানে ছাত্রলীগের সাথে প্রতিহত করতে গিয়ে সে আহত হয়েছিল। আমরা তাকে মেডিকেল নিয়ে গেছিলাম। যে কথাটি আমাদের জিসান ভাই বলল, মেডিকেলের যে লোহমর্ষক বিবরণ সেটা দিতে গেলে এখনো মানে হঠাৎ ঘুম ভেঙে যায়। অসংখ্য আমরা শহীদের যে লাশ আমরা নিজের হাত ধরে আমরা মর্গে থেকে, এই আমরা যে ট্রলি আছে ট্রলি থেকে নেমে, যে অ্যাম্বুলেন্স থেকে মেডিকেল নিয়ে গেছে, অসংখ্য লাশ। সব ছাত্রদের নাকি সব বয়সী মানুষের? এখানে কোনো এই যখন 16 তারিখের 17 তারিখ 18 তারিখ আপনার 20, এখানে তখন আর ছাত্রদের কোনো আন্দোলন ছিল না। তখন কোনো সমন্বয়কদের কোনো কথাই যে আন্দোলন হচ্ছে সেরকম না। তখন কিন্তু আমরা একজন রিক্সা শ্রমিক থেকে শুরু করে প্রত্যেক পেশার শ্রেণীর মানুষ কিন্তু রাজপথে নেমে গেছে। কারণ এই যে ওয়াসিম আপনার আবু সাইদের যে লাশ, সেদিন যে 6 জনের হত্যার পর থেকে কিন্তু আন্দোলনটা আরো বেগবান হয়েছে। যাই হোক, আপনার
17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এই যে যারা শহীদ হয়েছে আমাদের আবু সাইদ ওয়াসিম সহ যারা শহীদ হয়েছেন, মুগ্ধ যারা শহীদ হয়েছেন তাদের আপনার যে গায়েবে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিসি চত্বর আমরা ইয়া করেছিলাম। সেদিনও কিন্তু ক্যাম্পাসে কিন্তু তারা আমাদেরকে গায়েবে জানাজা কিন্তু করতে দেয়নি, বিজিবি মোতায়েন করেছিল। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম সীমান্তের তোমরা সীমান্তে চলে যাও, সেই স্লোগানটা কিন্তু আমাদের নেতা কর্মীরা সেদিন দিয়েছিল। যাই হোক, আপনার সেদিন গায়েবে জানাজার মতো তারা যখন আমাদের উপর হামলা করে, গুলি করে, তখন কিন্তু আমাদের নেতা কর্মীরা কফিন মিছিল করে। সেই কফিনের মিছিলের নেতৃত্ব দেওয়া কিন্তু আমাদের ছাত্রদলের নেতা কর্মীরা, সমন্বয়করা তারাও ছিল, সবাই ছিল, শিক্ষার্থীরা ছিল, কিন্তু নেতৃত্ব দিচ্ছিল আমাদের ছাত্রদলের নেতা কর্মীরা। কারণ আমাদের নেতা কর্মীরা, আমি যে কথাটি আগে বলেছিলাম যে প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম রাজপথে তাদের কিন্তু অভিজ্ঞতা রয়েছে। আপনার সেদিন পরের দিন কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো কিন্তু ব্ল্যাক ইয়া করে দিচ্ছে, খালি করে দেওয়ার জন্য প্রশাসন ইয়া করলো, শিক্ষার্থীরা হল থেকে চলে গেল। 18 তারিখ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থমথম অবস্থা, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার আন্দোলন থেমে গেল। আপনার তখনই যে কথা না বললে নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন এই আপনার আন্দোলনকে আরো বেগবান করার জন্য তারা কিন্তু আমাদের ছাত্রদলের নেতা কর্মীরা এবং বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন আন্দোলনকে আরো জোরদার করার জন্য তারা রাজপথে নেমে গেছিল। 18 জুলাই আমি বিশেষ করে আমি যাত্রাবাড়ি এলাকায় ছিলাম, যেহেতু সে সময় আমার বাসা যাত্রাবাড়ি ছিল। আমি যাত্রাবাড়ি, যেহেতু ক্যাম্পাস বন্ধ, ক্যাম্পাসে আর আসা যাচ্ছে না, তখন আমি যাত্রাবাড়িতে ছিলাম। আমার সাথে আমাদের ওই সে সময় যাত্রাবাড়ি ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা আমাদেরকে দেখে, যেহেতু আমরা আগে থেকেই পরিচিত, আমাদের নেতাকর্মী নিয়ে আমরা যাত্রাবাড়িতে প্রতিরোধ করি। সেই যে প্রতিরোধ শুরু করলাম যাত্রাবাড়িতে, যে রাস্তা 17 তারিখ রাতে যে বন্ধ হলো, সেই বন্ধটা কিন্তু সব জায়গায় ওপেন হয়ে গেছে, কিন্তু যাত্রাবাড়ি যে এই আন্দোলনের যে মূল জায়গা যেটা বলা হয়, যাত্রাবাড়ি হচ্ছে 18, 19, 20, 21 তারিখ পর্যন্ত, 22 তারিখ পর্যন্ত এই যাত্রাবাড়ি কিন্তু বন্ধ ছিল। আন্দোলন টোটাল এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকে, সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু এখানে আন্দোলনে যোগদান করেছে, যার কারণে আপনার পুলিশ, বিজিবি আপনার উপরে হেলিকপ্টার দিয়ে কিন্তু এই যাত্রাবাড়ি কিন্তু উদ্ধার করতে পারছে না। উত্তরটা কিছু কিছু জায়গায় ছিল, সারা বাংলাদেশ থমথম অবস্থা। যাই হোক, এরপরে নেট বন্ধ করলো, নেট চালু করলো, এরপর সমন্বয়কদেরকে গ্রেপ্তার করলো, আবার গ্রেপ্তারের বিভিন্ন নাটকের কথা বলছে, বিভিন্ন ডিবি হারুনের ওখানে নিয়ে গেল। যাই হোক, এর মধ্যে কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে বিএনপির মহাসচিব কিন্তু একাধিকবার একথাই বলেছেন যে সমর্থন আমাদের নেতাকর্মীদেরকে, শুধু ছাত্রদল না, যুবদল না, প্রত্যেকটি অঙ্গ সংগঠন বিএনপির নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা এই ছাত্রদের পাশে দাও, ছাত্রদের সাথে থাকো, এই নির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে আমাদের নেতা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি একাধিকবার ছাত্রদের পাশে থাকার জন্য এবং কোটার যে সেগুলা ইয়া করার জন্য সে কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন, উৎসাহিত। আমরা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমরা স্কাইপিতে আলাপ আলোচনা করেছিলাম, সে আমাদেরকে সরাসরি নির্দেশনা দিয়েছেন ছাত্রদের পাশে থাকো, এবং এই যে এই শিক্ষার্থীদের উপর যেভাবে ফেসিস্ট করে হাসিনা যে এই সন্ত্রাসী যে কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা করছে তার প্রতিবাদ করো, প্রতিরোধ করো। সেই থেকে কিন্তু আমরা এই ওনার কথায়, নির্দেশনায় আমরা কিন্তু সরাসরি আমরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা একবারও চিন্তা করিনি, আমরা আমাদের প্রত্যেকটা দিন কিন্তু আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আপনার আজকে আপনার এখানে বসে আছি, আপনার মৃত্যুর মুখ থেকে ফিরে এখানেই বসে আপনার সাথে কথা বলছি। আমি আরেকটা স্মরণীয় ঘটনার কথা বলবো। আপনার 4 আগস্ট আমি আপনার যখন জুলাই 20 জুলাইয়ের পরে কিন্তু পরিস্থিতি একটু ঠান্ডা হয়ে গেছিল, মানুষ মনে করছিল সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে, আন্দোলন মনে হয় আর হবে না, এরকম একটা পরিবেশ কিন্তু তারা তৈরি করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। যাই হোক, 30 জুলাই তারা কিন্তু কালো বেশ ধারণ করার একটা প্রোগ্রাম দিয়েছিল, সেই প্রোগ্রামকে শোক দিবস, রাষ্ট্রীয় শোক। কিন্তু আমরা শিক্ষার্থীরা, আমরা প্রত্যেক শুধু তখন ছাত্র দল বলেন, ছাত্র শক্তি বলেন, কোন দলের ছিল না তখন, কিন্তু আপনার পুরো আন্দোলনটাই কিন্তু সবার হয়ে দাঁড়িয়েছিল। তখন কিন্তু এই যে রাষ্ট্রীয় যে সুখের কথা যারা ফেসিস্ট পক্ষ থেকে একটা ঘোষণা করা হয়েছিল, সেটা বয়কট করে আমরা কিন্তু কালো বেশ ধারণ করে আমরা কিন্তু লাল বেশ ধারণ করা এবং ফেসবুকে প্রোফাইল লাল করা, সেই পরামর্শ এবং এটা কিন্তু আমাদের ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যেটা অলরেডি অনেক সমন্বয়করা তারা বলেছে। কিন্তু এখন অনেক সময় হয় কি,
যে আপনার এই 5 আগস্ট গণ অভ্যুত্থান যখন সফল হয়, অনেক সমন্বয়ক বলেন অনেকেই কিন্তু আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, বলেছিল 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এই কথা বলেছিল। আপনার যে সংগঠনের 144 জন নেতাকর্মী শহীদ হয়, আমরা কোনোদিন কোনো জায়গায় বলিনি, আমরা ক্রেডিট নিতে যাইনি। আজকে যে আপনাকে কথাগুলো বলছি, এর আগ পর্যন্ত কোথাও গিয়ে বলিনি যে আমি আন্দোলনে আমরা এই ভূমিকা করেছিলাম, এই ছিলাম, যে এগুলা কিন্তু আমরা নিজেরা বলতে যাইনি। কারণ এটা এই যারা প্রাথমিকভাবে যারা এই আন্দোলন শুরু করেছিল, যে ছোট ভাইয়েরা, যে তারা কিন্তু এই সরকার পতন, ফ্যাসিস্ট হাসিনাকে পতনের জন্য তারা কিন্তু আন্দোলনে যায়নি। এটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই যে 9 দফা থেকে 1 দফা আসছে, এটা হচ্ছে সামগ্রিক একটা চাওয়া চাহিদার ভিত্তি করে কিন্তু 1 দফার পরিণত হয়েছে। আপনার আমাদের 1 দফাটা ছিল অনেক আগে থেকেই, আপনি জানেন আমাদের 1 দফা আরো অনেক আগে থেকেই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিদায় করার জন্য 1 দফার আন্দোলন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কিন্তু আমরা সেই কর্মসূচি কিন্তু অনেক আগে থেকেই পালন করে এসেছি। যাই হোক, আমি যে কথাটি বলেছিলাম 3 তারিখ রাতে আমি কিন্তু আমি সে সময় শঙ্করের এক বাসায় ছিলাম। আমরা তো 22শে জুলাইয়ের পর থেকে আমাদের নেতা কর্মীদের উপর গণহারে যে একটা রেট, সেই রেট দিয়ে আমাদের নেতা কর্মীকে প্রত্যেক আমাদের ছাত্রদলের আপনি যে আমাদের 19 যে প্রোগ্রাম ছিল বিএনপির প্রেস ক্লাব, সেখান থেকে আমাদের রিজভি ভাই, আপনার আমাদের সিনিয়র নেতা কর্মী, ছাত্রদলের সাবেক যারা প্রেসিডেন্ট সেক্রেটারিতে শুরু করে সবাইকে মোটামুটি যেখানে বিএনপির যেখানে আছে সবাইকে শুধু গ্রেপ্তার আর গ্রেপ্তার, শুধু আমাদের নেতা কর্মীদের উপর গ্রেপ্তার। এমনকি আমার বাসায় 3 থেকে 4 বার তারা গিয়েছিল। আমি আমার বাসায় যে আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমি 1 দিন কি 2 দিন আমার বাসায় ছিলাম। তারপর আমি বাসাতে যেন এক্সিট হতে পারি সেই ব্যবস্থা করে আমি কিন্তু বাসায় ছিলাম। যাই হোক, 3 তারিখ আমি কিন্তু আপনার ছাত্রলীগের এই যে সন্ত্রাসীরা, সেদিন আমি শঙ্কর থেকে আসার সময় ধানমন্ডি 32 এ কথাও কখনো বলা হয়নি, ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আমি যখন রিক্সায় যাই তখন আমাকে তারা আটক করে ভোরবেলায় সকাল 7টার সময়। তাদের হাতে সবার হাতে রামদার, স্টাম্প, রড। আল্লাহর সেই রহমত, আজকে হয়তো এখানে বেঁচে আসি, নাই হয়তো শহীদ হতাম সেদিন। তারা কিন্তু আমাকে 1 থেকে 1.5 ঘন্টা তারা আমাকে ধরে জেরা করে সেদিন কিন্তু আমাকে কিন্তু হামলা করেনি, মারেনি। জাস্ট পরবর্তীতে 2-1টা থাপ্পড় টাপ্পড় দিয়েছিল, জাস্ট প্রথমেই ধরে থাপ্পড় টাপ্পড় দিয়েছিল, কোথায় যাস এই বলে। আমার মোবাইলটা তারা চেক করে। আমরা তো সেই সময় তো অ্যান্ড্রয়েড কোনো ফোন টোন আমরা নিয়ে বের হইতাম না, একটা ছোট ফোন ছিল আমার। এই ফোনে কোনো কিছু নাই, কোনো ডকুমেন্ট, কোনো যত ছবি ছিল আমাদের, যত ডকুমেন্ট, আগের দিন প্রোগ্রাম হলে কোনো ডকুমেন্ট থাকলে সব আমরা ডিলিট করে দিতাম, কোনো ডকুমেন্টই আমরা রাখতাম না মোবাইলের মধ্যে। যার কারণে সে অনেক নাম্বার চেক টেক করে কোনো ডকুমেন্ট না পাওয়াতে পরে আমাদেরকে এই ছাত্রলীগের যে সব সন্ত্রাস ওখানে একসাথে ছিল, ওই যে এই কলা বাগানের যে দানবই, ওখানেই ওরা অবস্থান নিয়েছিল। 2 থেকে 300 ছাত্রলীগের নেতা কর্মী, ওদের যে পার্টি অফিস আছে উল্টা পাশে ওই জায়গাটা। যাই হোক, সেদিন রক্ষা পাই। আমরা এইভাবেই আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি। 5 আগস্ট ভোরবেলায় আমরা যে কথাটি আমাদের জিসান ভাই বলেছিল, যে সেদিনও কিন্তু মৃত্যুর মুখ থেকে রক্ষা পায়। সেদিন শহীদ মিনারে ভোর 6টার সময় আমি শহীদ মিনার পৌঁছাই। এই মেইন রাস্তাগুলো দিয়ে আসা যাচ্ছে না, তখন আমি এই ধানমন্ডি থেকে সেই আপনার হাজারিবাগ হয়ে পলাশী হয়ে শহীদ মিনার আসি, এই রাস্তা ভেঙে ভেঙে। শহীদ মিনার আসার সাথে সাথে কোনো কিছু বুঝে ওঠার আগেই আপনার পুলিশ গুলি আমাদের উপর, আমাদের দিকে, লোকজন তখনও আসেনি। সকালবেলায় তখন লোকজন একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সেদিন, লোকজন তেমন আসেনি। 2 থেকে 3 জন 4 জন আমরা ছিলাম মাত্র। জাস্ট এর মধ্যে আমরা গুলি, আমার চোখের সামনে একটা ছেলে গুলিকে মনে হয় আমরা সাথে সাথে এই ঢাকা মেডিকেলের এই অংশে আমার পাশেই, আমি তখনই আমরা যে মেডিকেলে যে ছিল তখন উপর দিয়ে লাফ দিয়ে ও পাশে পড়ি। তারপরও বাইরে থেকে তারা যে দেওয়াল ছিল গুলি করা শুরু করেছে। তারপর আমরা ভিতরে ঢুকে কিছুক্ষণ অবস্থান নেই মেডিকেলের ভিতর। আপনার 8টা-9টার দিকে আমরা পলাশিতে গিয়ে আমরা আমাদের অবস্থান নিয়ে মোটামুটি, তারপর তো ইতিহাস সবাই জানেন এই মোটামুটি কি হয়েছিল। যাই হোক, যে কথাটি বলছিলাম, আমরা কোনো সময় আন্দোলন সংগ্রাম করেছি, যে আন্দোলন সংগ্রাম জুলাই আগস্টে 36 দিনের আন্দোলন আমরা করেছি। কারণ আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তারপর থেকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা যে সংগ্রাম, সেই সংগ্রামকে দেখে তারেক রহমানের যে মানুষের প্রতি যে
আস্থা বিশ্বাস, মানুষের প্রতি যে কমিটমেন্ট, সেগুলো দেখেই কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দিকে এসেছিলাম। সেই ছাত্ররা যখন পদচারণা, তখন থেকেই আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত কিন্তু আমাদেরকে কিন্তু অনেক নির্যাতন নিপীড়নের মাধ্যমে পার করতে হয়েছে। সেই থেকেই আমাদের কিন্তু এই আন্দোলনের যে অভিজ্ঞতা, রাজনৈতিক যে কৌশল অভিজ্ঞতা, সেগুলো আমাদের পূর্বে থেকে থাকার কারণে আমাদের কিন্তু এই আন্দোলনকে নেতৃত্ব দিতে সুবিধা হয়েছে। খুব অনেক সুবিধা হয়েছে। যাই হোক, আর দুই একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনি জানেন এই যে যাত্রাবাড়ি যে মুস্তাকিম, যে ছেলেটি আপনার ফ্ল্যাগটি যে উত্তোলন করেছে, সেটা কিন্তু আমাদের ছাত্রের ছেলে। সেটা সেই জায়গায় আমি ছিলাম। আমি তখন তাকে বলছিলাম, তুমি কেন এত উপরে গিয়ে উঠছো? সে বলছে, ভাই এটা আমি এটা যখন উত্তোলন করব, এই দেখাতে অনেক মানুষ মানে এটা দেখবে যে দেশের প্রতি ভালোবাসা। আমাকে সেই সময়টা সে আমাকে বললো। যাই হোক, এরপর আপনি জানেন মিরপুরের যে ঘটনা, মিরপুর যে মেট্রো রেলের যে ঘটনা, সেখানে যাদেরকে আসামি করা হয়েছে, প্রধান আসামি, তারাও কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নেতা কর্মী। আপনি জানেন যে হান্নান, আমরা হচ্ছে মিশুক এবং বিজয়, যাদেরকে মানে আপনার মাস্টার মাইন্ড বলে, আপনার এই যে মেট্রোলের মাস্টার মাইন্ড বলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারাও কিন্তু ছাত্রদলের নেতা কর্মী। এবং যাদের নির্দেশনায় বলা হয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, আমরা কাজী অনুষ্ঠান শ্রাবণ থেকে শুরু করে যাদের যে ছাত্রদলের প্রেসিডেন্ট, যাদের কথা তারা এনে বলেছে, এদের নির্দেশনা, এদের ইয়াতেই এই হামলা করা হয়েছে, তারাও কিন্তু সব আমাদের বিএনপি। যাই হোক, আমাদের ওই সময় শত শত নেতাকর্মী আপনার গ্রেপ্তার হয়েছেন, অসংখ্য নেতাকর্মী আপনার পঙ্গুত্ব বরণ করেছেন, এবং 405 জনের অধিক আমাদের বিএনপি পরিবারের শহীদ হয়েছেন। এবং জুলাই আগস্টে যত শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, এবং যারা আহত এবং পঙ্গু হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইয়া। আমি একটু জিসান ভাইয়ের কাছে জানতে চাইবো, শাওন ভাই বলছিলেন যে অভ্যুত্থানের সময় আসলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে সবাই একাত্মতা ঘোষণা করেছেন এবং রাজপথে একসাথে ছিলেন। সে সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামটাও এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই তো রাজপথে লড়াই করেছিলেন, কিন্তু 2 বছরের ব্যবধানে আজকে এসে একে অপরের সাথে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত কেন? আপনি কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের অধিভুক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী একটি ছাত্র আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে আমি ছাত্র দলের একজন হয়ে শুধু আমি ওই আন্দোলন একটু আমার শুধু মানে সুযোগ হয়েছিল আধা ঘন্টা মতো থাকার, কিন্তু আমার একটি ছবি ব্যবহার করে 2018 সালের কথা বলছি আমি, 2018 সালে খুব সম্ভবত জানুয়ারি মাসে 2018 সালে আমার একটি ছবি ব্যবহার করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি অফিসের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা তখন যে যারা মানে নিপীড়ন বিরোধী ছাত্র জোটের যারা নেতাকর্মী ছিল এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিল তাদের প্রতি কিন্তু চরম আক্রমণ করে এবং চরমভাবে রক্তাক্ত করে। তখন একটি আলোচিত নাম ছিল শ্রাবণী শায়লা, চুল ধরে টানাটানি একটি ঘটনা রয়েছে। আমরা যদি জুলাই আন্দোলনে আমাদের ফ্রন্ট সাইডে যারা আমরা ছিলাম, কিংবা আমরা যারা নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছিলাম, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আলোচিত মুখ, তাদের ছবি যদি একটি ছবি যদি কোথাও ভাইরাল হতো, আমাদের একটি ছবি যদি এই আন্দোলনের কোথাও যদি ভাইরাল হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কিংবা জুলাইয়ের আন্দোলনের যে চরিত্র, এটা হয়তো বা অন্যরকম হলেও হতে পারতো। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিন্তু মারা যায়নি, মারা গিয়েছে অন্যান্য আশেপাশে প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা সাধারণ শিক্ষার্থী যারা, কিংবা অনেক হকার মারা গিয়েছে, ফুটপাতের অনেক লোক মারা গিয়েছে, সাধারণ মানুষ অনেক মারা গিয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিন্তু মারা যায়নি। আমরা কিন্তু মানে 2018 সাল বলেন, 2013 সাল বলেন, ইভেন 2024 সাল বলেন, প্রত্যেকটা আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দল সর্বোচ্চ উদারতার পরিচয় কিন্তু আমরা দিয়েছি। আমরা 100% কন্ট্রিবিউশন রেখেছি, কিন্তু আমরা 0% সেলিব্রেশন আমরা কখনো করি নাই, আমরা কিন্তু কখনো চাইও না এটি। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যেই আমাদের রিকনসিলিয়েশনের যে রাজনীতি কিংবা রেইনবোরেশনের যে রাজনীতি, ওই রাজনীতিতে আমরা বিলং করি এবং বিশ্বাস করি। আমরা চেয়েছিলাম প্রকৃত অর্থে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা চেয়েছিলাম। আমাদের নেতা শুধু 2018 সালে কিন্তু গোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের নেতা কিন্তু ওই আন্দোলনে কিন্তু সমর্থন জানিয়েছিলেন। তৎকালীন এখন আমাদের ইউজিসি চেয়ারম্যান মামুন স্যার, অধ্যাপক মামুন স্যারের সাথে কিন্তু ওনার একটি কথোপকথন পরে ভাইরাল হয়েছিল। আমরা কিন্তু প্রত্যেকটা আন্দোলন কিন্তু উদারতার পরিচয় দিচ্ছি। আমরা কিন্তু দেখুন, এত বিপুল ভোটে মানে ভূমিধস বিজয়ের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার সুযোগ পেল, আমরা কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম আমরা কিন্তু শক্তির কোনো প্রদর্শন আমরা এখন পর্যন্ত করিনি। আমরা কিন্তু সর্বোচ্চ উদারতা দিয়ে, সর্বোচ্চ সহনশীলতা এবং ছাড় দিয়ে আমরা দিন শেষে বাংলাদেশের রাজনীতি আমরা চাই, বাংলাদেশের উন্নয়ন আমরা চাই।
যেই কমিটমেন্ট নিয়ে, যে আস্থা নিয়ে আমরা জুলাই কাঁধে কাঁধ রেখে আন্দোলন করেছিলাম, এটা কিন্তু 5ই আগস্ট বিকাল থেকে কিন্তু ওখানে কিন্তু অনেকে কিন্তু এটা কাটাছেঁড়া করার অনেক চেষ্টা করেছে। আমরা 5ই আগস্টের পরে, আমরা 5ই আগস্ট সন্ধ্যার দিকে দেখতে পেয়েছি যে আমাদের ছাত্র দলের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে অনেক গুপ্ত শক্তি তারা কিন্তু এখানে মাথাচাড়া দিয়ে উঠেছিল, আমাদের বিরোধিতা তারা করেছিল। ইভেন আমরা এটা অনেকে জানে না, আমি 5ই আগস্ট রাত্রে কিন্তু মধুরকেন্দ্রে নিয়ে গিয়েছিলাম, ছাত্র রাজনীতির প্রাণ কেন্দ্র। 6ই আগস্ট আমি মধুরকেন্দ্রে যাওয়ার পরে কিছু ছেলে পেলে রাইসা ওখানে বলতেছে না, এখানে কোনো রাজনীতি চলবে না, এটা রাজনীতি মুক্ত পরিবেশ। এ কি, তারা কারা? তাদেরকে আজকে আমরা বিভিন্ন গুপ্ত সংগঠনের তাদের কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই, জুলাই আগস্টে আমরা যে চেতনা নিয়ে আমরা কাঁধে কাঁধ রেখেছিলাম বাংলাদেশের স্বার্থে, একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য, আমাদের জুলাই যারা স্টেক হোল্ডার ছিল, যারা প্রত্যেকটা যে পার্টিসিপেন্ট ছিল, এদেশের প্রত্যেকটা নাগরিক, জুলাই আন্দোলন ছিল একটা গণ আন্দোলন, একটা গণযুদ্ধ ছিল। সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। কেউ হসপিটালে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন করছে, আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স বন্ধ করে সরকারের প্রতি প্রেশার ক্রিয়েট করে আন্দোলন করেছে, চিকিৎসকরা তার মানে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে একটি গণ আন্দোলন ছিল কিন্তু জুলাই আন্দোলন। এখানে রাজনীতি অরাজনীতি মানে সকল শ্রেণী পেশার, আপনার ক্ষুদ্র নিগৃহে বলেন, হিজড়া সম্প্রদায় বলেন, সকলে কিন্তু নেমে এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী থেকে শুরু করে আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীর যারা সাবেক প্রাক্তন অফিসার, তারাও কিন্তু এখানে নেমে এসেছিল। এটাকে কোনোভাবে খাটো করার সুযোগ নেই। আমরা বলতে চাই, এখন যে ফাটল, আমি প্রায়ই বলি যে দেখুন, বাংলাদেশের যে ফেসিস্ট মুক্ত যে পরিবেশের যে যাত্রা, এটা কিন্তু জুলাই আন্দোলনের মাধ্যমে সূচিত হয়েছিল। এই যে ঐক্য যে গড়ে উঠেছিল, এই ঐক্যে যে ফাটল তৈরি করবে, যে চির ধরানোর চেষ্টা করবে, তাদের কিন্তু ইতিহাসের অস্তাচলে কিন্তু তাদের খুব সহসায় দেখবেন তাদের কিন্তু ঠাঁই হবে। আমি আমার সেই স্টেক হোল্ডার সহযোদ্ধাদের বন্ধুদের বলতে চাই যে জুলাইয়ের সেই দুঃসময়ের স্মৃতি কথা আপনারা মনে রাখুন, সেই স্মৃতিচারণগুলো আপনারা নিজেদের মধ্যে জারি রাখুন, এবং যে লক্ষ্য নিয়ে আমরা এক হয়েছিলাম, সেই লক্ষ্যে এবং উদ্দেশ্যে আসুন সকলে মিলে বাংলাদেশকে একটি সুখ, সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর যে রাজনীতি, দরজা খুলে ঘুমানোর যে পরিবেশ, এই পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলে কাজ করা উচিত। এখন এই জুলাই আন্দোলনের এখন যারা চির ধরানোর চেষ্টা করছে, কিংবা পিছন থেকে তাদের কিন্তু পুশিং করার অনেক চেষ্টা করছে। জুলাইয়ের 5ই আগস্টের সন্ধ্যা পর্যন্ত, কিংবা 5ই আগস্ট 15 আগস্ট পর্যন্ত আমরা যাদেরকে চিনতাম না, জানতাম না তাদের রাজনৈতিক পরিচয় কি, পরবর্তীতে তারাই হয়ে গেছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। তারাই এই আন্দোলনের এখন 100% কন্ট্রিবিউশন তারা কিন্তু এখন দাবি করে বসে আছে। এইগুলা কিন্তু এখন কিন্তু জনগণের কাছে একদম দিনের আলোর মতো কিন্তু স্পষ্ট কারা আন্দোলন করেছে। এই আন্দোলন নিয়ে অবশ্যই অনেক গবেষণার দাবি রাখে। এই আন্দোলন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমি এই বর্তমান সরকারের প্রতি আমি আহ্বান জানাবো, যেহেতু ইতিমধ্যে জুলাই নিয়ে একটি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে এটিকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, এই আন্দোলনের একটা নির্মোহ ইতিহাস যাতে চর্চা করা হয়, নির্মোহ যে বাস্তবতা, এটা যাতে জাতির সামনে তুলে ধরা হয়, সেজন্য আমি এই মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে মন্ত্রণালয় রয়েছে, এই মন্ত্রণালয়ের প্রতি আমি আহ্বান জানাবো। এবং ওই শক্তিকে আবারও বলে দিতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু কোনো আন্দোলনে কখনো কিন্তু পিছু হটেনি। প্রতিষ্ঠার পর থেকে 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার কিন্তু ছাত্রদল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। পরবর্তীতে 96 থেকে 2001 সালে হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ছাত্রদল কিন্তু ভূমিকা রেখেছে। শুধু তাই নয়, 11-এর পরে ফখরুদ্দিন মঈনুদ্দিন বিরোধী আন্দোলন, সেই আন্দোলন কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আর যদি বিগত হাসিনা শাহীর যে আন্দোলনের ইতিহাস যদি বলেন, আমার ছোট ভাই শাওন যেটা বলেছে, আমরা কিন্তু প্রত্যেকটা দিন এক একটি বছরের মতো কিন্তু আমরা পার করেছি। আমরা সকালে বিকালে রাতে 3 বেলা কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কিন্তু লড়েছি। আমরা দেখেন, আমাদের যারা ফ্রন্ট সাইজের যারা আমাদের সৈনিক যারা ছিল, তারা যেদিন মনে করেন যে হাসিনার বিরুদ্ধে কিছুই করতে পারে নাই, ওই দিন অন্তত হাসিনা একটা পোস্টার দেখলে কোথাও থুতু মেরে কিন্তু তারা বাসায় চলে গেছে। একদম খালি হাতে কিন্তু কেউ, কোনো আমাদের নেতাকর্মী যে দিনের বেলা বের হয়েছে হাসিনার বিরুদ্ধে কিছু করে নাই, এই সরকারের টনক নড়াতে কিছু করে নাই, এমন কর্মী কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল একটাও খুঁজে পাবেন না। যেদিন যেখানে পেয়েছে, যখনই সুযোগ পেয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা আন্দোলনে আমরা সামিল হয়েছি। এবং বললাম তো, আবার বলি, জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি যে নির্মমভাবে আলোচনা যদি বের হয়ে কখনো আসে, দেখবেন সবচেয়ে বেশি ছাড়ের রাজনীতি, বদান্যতার রাজনীতি, উদারতার রাজনীতি এবং সহনশীলতার যে রাজনীতি, এটা কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল করেছে। সহযোদ্ধা শাওন বলছে 142 জন আমাদের নেতাকর্মী মারা গেছে, অসীম মারা গেছে, আমাদের রাব্বি মারা গেছে, এবং আমাদের যে মুগ্ধ বাবা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলে কিন্তু সাধারণ সম্পাদক ছিল, তারা
সবাই কিন্তু আমাদের বিএনপি পরিবারের কর্মী, কিন্তু আমরা কি কখনো কোথাও দাবি করেছি? 5 আগস্টের পরবর্তীতে আপনি যদি একটা বলি, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার কাছে কিন্তু সকল রাজনৈতিক নেতাকর্মী কিন্তু দাওয়াত পেয়েছে, গিয়েছে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল আজকে পর্যন্ত আমরা কি কখনো অভিযোগ দিয়েছি যে উনি আমাদেরকে দাওয়াত দেয় নাই, আমরা যাই নাই? কখনো অভিযোগ দিয়েছি? উনি যদি ইন্টারিম সরকার কারা চালিয়েছে, কারা পরিচালনা করছে, 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যবর্তী যে সময়টুকু ছিল, এইগুলো যে এখন যদি ভালোভাবে বের হয়ে আসে তাহলে কি দেখা যায়? ওখানে অনেকে কমিটমেন্ট দিয়েছিল যে এই সরকার যারা পার্ট হবে পরবর্তী তারা কোথাও ইলেকশন করবে না, কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? নাহিদ নাহিদ তো সরকারের উপদেষ্টা ছিল, সে তো পরবর্তী ইলেকশন করলো। সবচেয়ে জুলাইয়ের সাথে সবচেয়ে বেশি গাদ্দারি যদি করে থাকে তাহলে তারা করেছে, এবং তাদেরকে যারা প্যাট্রোনাইজ করে তারা সবচেয়ে বেশি জুলাইয়ের গাদ্দার। আমাদের জুলাইয়ের সময়, জুলাইয়ের অনেক আগে থেকে কিন্তু জাতীয়তাবাদী দল আমাদের 31 দফা যে আমাদের রূপরেখা ছিল এটা কিন্তু আমরা দিয়েছি জাতির সামনে। আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 31 দফার আলোকে কিন্তু আমাদের প্রত্যেকটি কার্যক্রমে কিন্তু আমাদের প্রতিফলন দেখতে পাচ্ছি। আমাদের যে ফ্যামিলি কার্ড বলেন, সংবিধান সংস্কার, সংবিধান সংশোধন, সবকিছু কিন্তু আমরা করছি। ইতিমধ্যে যে বিষয়টা নিয়ে মানে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আমাদের বিতর্ক ছিল সেটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ইতিমধ্যে কিন্তু এটার ব্যাপারে কিন্তু একটা সুরাহা হয়েছে। আমরা সকল কিছু যদি মানে একসাথে যদি করে বলতে চাই যে জাতীয়তাবাদী ছাত্রদল আমরা জাতির ভালো চাই। জুলাইয়ের যারা প্রতিটি শহীদ, প্রতিটি আহত যারা রয়েছে, প্রত্যেকটি আহত এবং প্রতিটি নিহত যারা শহীদ হয়েছে, প্রত্যেকটি প্রাণের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাদের মর্যাদা, তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমরা তো একটি কথা যেটা বলি আর কি, আমাদের ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা ভুল ভ্রান্তি আমরা এলাও করি কিনা সেটা কিন্তু দেখার বিষয়। আমরা কিন্তু কেউ যদি আমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো আইন বিরোধী কোনো কাজে যদি জড়িত থাকে কিংবা শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে যদি জড়িত থাকে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিই। কিন্তু অন্যান্য সংগঠনে তারা দেখেন তারা কি করে, তাদের মধ্যে কিন্তু এরকম প্র্যাকটিস আপনি দেখবেন না। তারা বিভিন্নটাকে শেল্টার দেওয়ার চেষ্টা করে। আমরা যদি দেখি যে কিছুদিন আগে আমাদের একটি সাতক্ষীরার দিকে একজন এমপির একটি বিতর্কিত ঘটনা ঘটেছে, এটা নিয়ে কিন্তু তারা কিন্তু প্রথম এআই এটা সেটা বলে তারা অনেকভাবে এটাকে মানে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আমরা কিন্তু আগে সাংগঠনিক ব্যবস্থা নিই, তারপরে কিন্তু আমরা তাদের অন্য কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এই সবকিছু আলোকে আমরা বলতে চাই যে জুলাই যে চেতনা, যেহেতু এখন জুলাই মাস চলতেছে আজকে, এই জুলাইয়ের যে চেতনা, আসুন আমরা জুলাইকে সমুন্নত রাখি। জুলাইয়ের যারা হতাহত হয়েছে, ওই যে ভিডিওগুলো রয়েছে, আমি তাদেরকে আহ্বান জানাবো আপনারা সময় সুযোগ পেলে অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে ওগুলো বাদ দিয়ে ওইগুলো আপনারা একটু দেখুন, ওই ভিডিওগুলো অন্তত দিনে একবার হলেও দেখুন। তাদের আত্মার প্রতি আপনাদের যে দায়বদ্ধতা রয়েছে, আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, আমাদের সেই দায়বদ্ধতা অবশ্যই চুকাতে হবে, অবশ্যই মেটাতে হবে, নয়তোবা কিন্তু বাংলাদেশ কিন্তু এগিয়ে যেতে পারবে না। আর আমরা যদি এই জুলাইয়ের যে শক্তি যারা আমরা ছিলাম, আমরা যদি আবার যদি দ্বিধা বিভক্ত হয়ে যায়, তাদের প্রতি আমি আহ্বান রেখে বলতে চাই যে জুলাইয়ের আমরা যারা শক্তি, যারা বিভিন্ন ধরনের লোভে পড়ে হোক কিংবা গোয়ার্তুমি করে হোক, যারা এটাকে ভন্ডাল করতে চায় কিংবা এখানে চির ধরাতে চায় কিংবা বড় ফাটল ধরাতে চায়, এই ফাটল যদি ধরাতে চায় তারা কিন্তু ওই ফাটলে পড়বে, এবং জুলাইয়ের যে পরাজিত যে শক্তি তারা কিন্তু এই সুযোগ কিন্তু নেওয়ার চেষ্টা করবে। সেজন্য তাদেরকে আমি আবার আহ্বান জানাবো এবং বারে বারে আহ্বান জানাবো, আসুন আমাদের জেলায় যে ঐক্য, সে ঐক্যকে আমরা ধরে রাখি এবং বাংলাদেশকে আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই। দ্বিধা বিভক্তি থেকেই প্রশ্নটা করছি, সাম্প্রতিক বিষয় নিয়ে এবার একটু আলোকপাত করি। হবিগঞ্জে যে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা হলো, এনসিপির পক্ষ থেকে আপনাদের জেলা সভাপতি সহ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলার পরপরই ছাত্রদল পাল্টা মামলা করেছে, যেখানে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসামি করা হয়েছে। অনেকে বলছেন যে ছাত্রদল নিজেদের দায় বা হামলা ভাঙচুরের দায় আড়াল করতে কাউন্টার কেসের চেনা পরিচিত সেই পুরনো রাজনৈতিক কৌশল ব্যবহার করছে। এই বিষয়ে আপনারা দুজনেই তো ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে আছেন, এর জবাবে কি বলবেন? দেখুন, আপনার হবিগঞ্জের যে ঘটনা হয়েছে, এনসিপির যে নাসিরউদ্দিন পাটোয়ারি নামের যে নেতা রয়েছে, তার প্রত্যেকটি কথাবার্তা, আপনি স্বাধীনতা মানে যে আপনার অন্যজনকে অপরজনকে যে আপনি গালমন্দ করবেন, স্বাধীনতা দেওয়া মানে যে আপনার এই অপরকে হেই করে আপনি কথা বলবেন, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে সে মন্তব্য করেছে, বাজে মন্তব্য করেছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একাধিকবার কথা বলেছে, এমনকি আমাদের আপসহীন দেশনেত্রী যিনি তার সমগ্র জীবন কিন্তু এই মানুষের জন্য এই দেশকে ছেড়ে যিনি যাননি, আপনার এমনকি আপনার চিকিৎসা করার জন্য সে দেশের বাইরে যেতে চাননি, যে নেত্রী
আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সে কিন্তু কমেন্ট করেছে, বাজে কমেন্ট করেছে। সে নিত্যদিন আপনার বিএনপির যারা সিনিয়র রয়েছে, আপনি জানেন আমাদের মহাসচিব অবিসংবাদিত নেতা যিনি এই আন্দোলন জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রত্যেক দলকে যিনি দলের নেতাকর্মীদের সাথে আপনি যোগাযোগ স্থাপন করেছেন এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে যিনি ভূমিকা রেখেছেন যে আমাদের মহাসচিব, তাকে নিয়ে কিন্তু বিভিন্ন সময় বাজে মন্তব্য, কুরুচিপূর্ণ কথাবার্তা সে এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যদি একজন বন্ধু থাকে তার কোনো শত্রুর প্রয়োজন হয় বলে আমি মনে করি আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি এইসব কর্মকাণ্ডেই আমাদের নেতাকর্মীরা, আপনি জানেন সে কক্সবাজার গিয়ে, আপনি জানেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জননেতা সালাউদ্দিন আহমেদ যিনি নির্বাসিত ছিলেন, আপনি গুম হয়েছিলেন, আপনি ওনার এলাকা গিয়ে ওনার সম্পর্কে বাজে মন্তব্য, উনি তো আপনি ঢাকাতে রয়েছে, ওনার নেতাকর্মীরা যারা সাধারণ জনতা, যারা নেতাকর্মী রয়েছে, তারা তার নাসিরউদ্দিনের যে পাটোয়ারির যে কথাবার্তা, স্বাভাবিকভাবেই আপনার নেতাকর্মীরা তাকে, তার এই যে কথাবার্তার জন্য স্বাভাবিকভাবেই আপনার নেতাকর্মীরা তাকে হামলা করা বলেন, আপনি তাকে ইয়া করার জন্য কিন্তু চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু হবিগঞ্জে যে ঘটনাটা হয়েছে আমরা দেখেছি, মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিবির নেতাকর্মীরা যে প্রশাসনের উপর যেভাবে পুলিশকে, আমি একটা ভিডিওতে দেখলাম, প্রশাসনের পুলিশকে যেভাবে টেনে হিচড়ে মানে যেই অবস্থা সে করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যাদের যে সিনিয়র কয়েকজন নেতা যে বক্তব্য এবং পুলিশের উপর অ্যাগ্রেসিভ। আর ওখানে দেখলাম আমাদের শুধু ছাত্রদল না, আপনার হবিগঞ্জের যে সাধারণ জনতা, মেডিকেলের ভিতরে গিয়ে সাধারণ জনতার উপর তারা আক্রমণ শুরু করেছে। এমনকি আমরা দেখেছি এনসিবির মধ্যে আপনার ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা কিন্তু এখন এই যে নিজেদেরকে একটা গুন্ডা মানে মাস্তান সেই ভাব দিয়ে কিন্তু হবিগঞ্জের নেতাকর্মীদের উপর হামলা করার চেষ্টা করেছে। সেটা হামলাকে যখন আপনার যখন হামলা করবে একটা পক্ষ, সেটা তো প্রতিহত করার চেষ্টা তো করবেই স্বাভাবিক। আপনি যাকে সবচেয়ে দুঃখের বিষয়, যার নামে মামলাটা দেওয়া হয়েছে, এই যে রিঙ্গন, আমাদের হবিগঞ্জ জেলার ছাত্রদলের সভাপতি, সে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সেই সময়টা, সালটা আমার 2018 সাল, মেবি 18 সালে, যে 18 সালের পরে যে আমাদের একটা দলীয় একটা প্রোগ্রাম ছিল, আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে এই হবিগঞ্জের যে সভাপতি, বর্তমান সভাপতি রিঙ্গন ভাই, সে কিন্তু পুলিশের সামনে বুক চিতিয়ে যে আমরা আজকে যে আমরা এই আবু সাইদের কথা বলি, সে আবু সাইদের মতো সে কিন্তু প্রতিহত করেছিল। সেদিন কিন্তু তার শরীর পুরো জাজরা হয়ে গেছিল। সেটা আমরা সেদিন অনেকদিন সে কিন্তু লাইফ সাপোর্টে ছিল, আমরা সবাই ধারণা করেছিলাম সে শহীদ হয়েছে। যাই হোক, সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল সেই রিঙ্গন, তার নামও কিন্তু সে মামলা দিয়েছে। অথচ কোথাও আপনি ছাত্রদলের ওখানে প্রেসিডেন্ট সেক্রেটারি বলেন, কোথাও কিন্তু এভাবে ফ্রন্ট লাইনে কোনো দেখাইতে পারেনি। যাই হোক, তাদের নামে মামলা দিচ্ছে। আসলে যে আপনি যে কথাটি বলেছেন যে জুলাই আগস্টের পরে যে একটা ফাটল, আসলে আমি ফাটল বলবো না, এখানে আপনার এনসিবির কিছু নেতাকর্মী যারা উদ্ধত্তপূর্ণ, যারা আপনার কুরুচিপূর্ণ মন্তব্য এবং কথাবার্তা, তাদের কার্যক্রমের কারণে এই সমস্যাটা হচ্ছে। তাদের কথাবার্তার কারণেই কি বলতে চাচ্ছেন বা স্বীকার করছেন কোনোভাবে যে ছাত্র দলের সাথে যুক্ত বা আপনাদের সমর্থনকারী কারোর মাধ্যমে হামলাটা সূত্রপাত হয়েছে? আমাদের কোন নেতাকর্মীর দ্বারা আমরা এটা, আমাদের কোন নেতাকর্মী যদি এরকম কটূক্তি রেসপন্স হিসেবে কোনো কিছু এসেছিল আমরা না। তারপরে ওরা, আমি যে কথাটি বলছিলাম, ছাত্রলীগের যে নেতাকর্মীরা ওদের সাথে রয়েছে হবিগঞ্জে, ওরা কিন্তু এখন বর্তমানে এনসিবি হয়ে আমাদের শুধু ছাত্রদলের উপরে যে হামলা করেছে তা না, তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীর, সাধারণ জনতার উপরে কিন্তু হামলা করেছে সেখানে। যাই হোক, আপনার এখানে আপনি যে ফাটলের কথাটা বললেন, যে আপনি জানেন জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আপনার বাংলাদেশ জাতীয় ছাত্রদলের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আপনার দীর্ঘ সময় আমরা, আমাদের নেতাকর্মীরা গুমের শিকার, শহীদ হয়েছেন অনেক নেতাকর্মী। এই দল আপনার 5 আগস্টের পর, যখন আমরা 5 আগস্টের পর আমরা দেখলাম আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর নামে আপনার মিথ্যা, ভুয়া, পটুকাট, আমাদের সংগঠন নয়, নিত্যদিন একটা গোষ্ঠী, দেশ বিরোধী শক্তি, তারা নিত্যদিন আমাদের পার্টিকে নিয়ে, আমাদের নেতাকর্মীদের নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে। এবং এর মাধ্যমে আমি একটি কথা বলবো, যারা জুলাইকে নিয়ে, এই জুলাইয়ের সাথে গাদ্দারি করার যারা চেষ্টা করেছে, আমরা দেখেছি 5 আগস্টের পর একটা গোষ্ঠী
যারা জুলাইকে বিক্রি করে, জুলাইয়ের চেতনা বিক্রি করে, তারা এই সচিবালয় বলেন বিভিন্ন জায়গায় টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম তারা রাতারাতি, যারা আমরা দেখেছি যারা লাইব্রেরিতে পড়াশোনা করতো, যাদের একটা এই আপনার এই যে সেলের আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার ফার্ম গেট পর্যন্ত এই আপনার একটা রিক্সা গাড়ি দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সেই ভাড়াটা থাকতো না, সেই দেখলাম এই 5 আগস্টের 5 দিন পরে দেখলাম তার ফ্ল্যাট বাড়ি গাড়ি। সন্দেহজনক এসব কার্যক্রম কিন্তু তারা এই অনেকেই করেছে। যাই হোক, আমরা এই তাদেরকে আহ্বান জানাবো, আপনারা যদি এসব কার্যক্রম আমরা যে করে থাকেন, এসব কার্যক্রম যদি আপনারা চলমান রাখেন, যে ফেসিস্ট যে পলাতক গোষ্ঠী তারা কিন্তু আবার ফিরে আসবে, তারা ফিরে আসার পথ খুঁজছে। আমরা সবাইকে আহ্বান জানাবো যে আমরা যারা জুলাই আগস্ট অভ্যুত্থান করেছি, আমরা যারা সে ঐক্য ধরে রাখুন এবং একটি সহনশীল পরিবেশ বজায় রাখুন, এবং দেশকে, বাংলাদেশকে যেন সবার আগে বাংলাদেশ যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দেশের মানুষের জন্য, ওনাকেই আমরা সর্বোত্তক সহযোগিতা করি এবং দেশকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করি। জি ভাই, এই জায়গায় আমার মূল প্রশ্নটা আসলে ছিল যে পাল্টা মামলার যে বিষয়টা, মানে যেটা বলা হচ্ছে যে সেই কাউন্টার কেসের চেনা কৌশল কিনা, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এনসিপির গাড়ি বহরে হামলার মামলার এঝাড়ে, পাল্টা মামলায় আপনাদের মামলার এঝাড়ে যা বলা আছে, এই পার্থক্যের মানে ব্যাখ্যা যদি দেখুন, যদি আমাদের কেউ ছাত্রদলের কোনো নেতা কর্মী যদি এটা ভুক্তভোগী যে কিংবা যে বাদী সে মামলাটা দিয়েছে, এটা বাংলাদেশের প্রশাসন এখন সম্পূর্ণ নিরপেক্ষ। আপনি জানুন, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যে প্রশাসন ব্যবস্থা বাংলাদেশে ইতিমধ্যে কার্যক্রম চলছে, এটা কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করছে। তা আমরা আশা করব ওখানে যে মামলা, দুই পক্ষের যে মামলা যদি করে থাকে, যারা ভুক্তভোগী কিংবা যারা বাদী বিবাদী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন মানে যথোপযুক্ত তদন্তের মাধ্যমে এই মামলার যাতে কার্যক্রম পরিচালনা করে। এখানে যে কোনো ধরনের আমরা সরকারে রয়েছি তাই বলে আমাদেরকে ফেভার দিবে, আর তারা বিরোধী দলে রয়েছে তাই বলে তাদেরকে ফাঁসিতে চড়াই দিবে, আমরা এটা আসলে চাই না। জাতীয়তাবাদী ছাত্র দল এরা যদি কখনোই প্র্যাকটিসই করে না এবং বিলং করে না। আমরা চাই এখানে প্রশাসন সুষ্ঠুভাবে এবং যথোপযুক্ত ভাবে তদন্তের মাধ্যমে যা কিছু হয়েছে সেগুলো বিচার করা হোক। আমরা এখানে মামলার বিষয় দিয়ে, মামলা যে কেউ করতে পারে, আপনি মামলা করতে পারেন, এটা তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় তৃতীয় কোনো পক্ষ বা আওয়ামী লীগ বা ছাত্রলীগ, ছাত্র দলের মুখোশে এই ধরনের সহিংস কোনো কাজ করতে পারে? বা দেখুন, জাতীয়তাবাদী ছাত্র দলের রিক্রুটমেন্ট যে প্রক্রিয়া, এটি আগে যেমন তেমন থাকুক, এখন কিন্তু খুবই স্পষ্ট। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলে ভিন্ন মতের কেউ এই সংগঠনে প্রবেশ করবে, আমরা সেটা কিন্তু প্রায় বন্ধ করে দিয়েছি। এবং আমরা সামনে যে সাংগঠনিক আমাদের যে রাজনীতি হবে, আমরা সেই রাজনীতিতে অবশ্যই এটা চর্চা করব এবং বাস্তবায়ন করার চেষ্টা করব, যাতে কোনো ধরনের ভিন্ন মতের কোনো, এটা গুপ্ত হোক, গুপ্ত শিবির হোক, গুপ্ত লীগ হোক, তারা কিন্তু এই দুইটা শক্তি কিন্তু বাংলাদেশে গুপ্ত রাজনীতি এখন কিন্তু আগে চর্চা করেছে, এখন কিন্তু সামনের দিনে আরেকটা শক্তি কিন্তু গুপ্তভাবে তারা কিন্তু রাজনীতি চর্চা করবে। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের হাইকমান্ড এবং আমাদের ছাত্রদলের যারা নেতৃবৃন্দ রয়েছে, আমাদের নীতি নির্ধারক যারা রয়েছে, সবাই কিন্তু আমরা সচেতন। আমরা আমাদের প্রত্যেকটা সাংগঠনিক কাঠামোতে কিন্তু আমরা এটি কিন্তু যখন কিছুদিন আগে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় 38টি সাংগঠনিক টিম আমরা সারা বাংলাদেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলকে জোরদার করার জন্য আমরা সেখানে সাংগঠনিক কমিটি করার জন্য গিয়েছিলাম। কিন্তু প্রথমে কিন্তু আমরা এখানে একটি জিনিস নিশ্চিত করার চেষ্টা করেছি, কোনোভাবেই যাতে কোনো গুপ্ত কোনো সংগঠন এখানে প্রবেশ করতে না পারে, হোক সেটা শিবির, হোক সেটা ছাত্রলীগ। আমাদের সাথে হয়তো এখানে বললাম তো, আমি দেখুন যে কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের নিয়ে যে আন্দোলন, সেটার ভিতরে কিন্তু ছাত্রলীগ ঢুকে গিয়েছে। আমি আমাদের জুলাইয়ের যোদ্ধাদের একটি কথা বলবো, কিন্তু জাতির সামনে সমগ্র জাতির যারা রয়েছে, যারা জনগণ রয়েছে, তাদেরকে আমি একটা আহ্বান জানাবো। সেটি হলো, আপনি ঠুনকো কিছু ইস্যুতে কিংবা জনতন কোনো ইস্যুতে কোনো কিছু দেখে হুট করে রাজপথে নেমে যায় না, সবকিছু আপনারা যাচাই করে তারপরে যাবেন। আমার তো মনে হয় বাংলাদেশে এখন যদি কোনো হিজড়া সম্প্রদায়ের কোনো যে আন্দোলন হয়, সেখানেও দেখবেন ছাত্রলীগের নেতাকর্মী হিজড়া সেজে তাদের ভিতরে ঢুকে গিয়ে ওই আন্দোলন বেগবান করার চেষ্টা করবো, যদি সেটা সরকারের বিরুদ্ধে হয়, দেশের বিরুদ্ধে হয়। সেজন্য আমি এদেশের জনগণকে আহ্বান জানাবো, আপনারা সজাগ থাকুন। আপনাদের যে কোনো আন্দোলন, যে কোনো দাবি যদি থাকে, সরকার কিন্তু প্রত্যেকটি দাবির ব্যাপারে কিন্তু ইতিবাচক, প্রত্যেকটি যে কোনো, আপনাদের এই সরকার কিন্তু দেশের মানুষের জন্য কাজ করছে। আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোনো কাজ, আপনাদের উন্নয়নের জন্য কিংবা অগ্রগতির জন্য কোনো কাজ আপনাদের দরকার, স্থানীয় প্রতিনিধি রয়েছে, সেখানে প্রশাসন রয়েছে, আপনার প্রশাসনের মাধ্যমে এগুলা জানান এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। গণতন্ত্র আর এইগুলো যদি করা হয়, উত্তরোত্তর যে বললাম যে
এই ছোটখাটো ইস্যুতে গিয়ে যদি ধরেন আমাদের মধ্যে বিভেদ যদি বড় হয় তাহলে কি হবে? এখানে ফেসিস্ট ফিরে আসবে। এখন বললাম তারা বিভিন্ন রূপে বিভিন্ন কায়দায় তারা সুযোগের অপেক্ষায় রয়েছে। তারা যে কোনো সুযোগ যে কোনো অজুহাতে তারা কিন্তু এগুলার কিন্তু তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা আছে এটা কিন্তু তারা ভুলুণ্ঠিত এবং নস্যাৎ করার জন্য সবসময় কিন্তু তারা তৎপর। তাই ইতিমধ্যে কিন্তু দেশ এবং বিদেশে বিভিন্ন ধরনের মিছিল মিটিং করার কিন্তু তারা চেষ্টা করছে। আমাদের নেতৃবৃন্দ যারা বিদেশে যায় তাদেরকে কিন্তু নাজেহাল করার জন্য বিভিন্ন সময় কিন্তু তারা কিন্তু বিদেশে উৎপেতে বসে আছে। তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু ওখানে গিয়েও কিন্তু তারা আমাদের যারা গণ্যমান্য যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে কিংবা রাষ্ট্রের প্রতিনিধি যারা রয়েছে তাদের সকলকে কিন্তু তারা নাজেহাল করার চেষ্টা করছে। এই জন্য আমরা বলবো জুলাই আমাদের সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা বলবো আমরা যাতে কোনোভাবেই তৃতীয় পক্ষকে আমাদের এই ফাটল কিংবা আমাদের এই বিভেদ তৈরি করে তাদেরকে সুযোগ না দিই, সেই জন্য সতর্ক থাকা। নেতা কর্মীদের উপরে হামলার বিষয়টা যদি আমি একটু সাইডে রাখি, সাংবাদিকদের উপরে যে হামলা করা হলো বা তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হলো, এই বিষয়ে কি বলার আছে? এই দায়টা কাকে দিবেন? এইটা তো বললাম, স্থানীয় যার প্রশাসন রয়েছে তারা এটি সুষ্ঠুভাবে তদন্ত করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলের যুগ, কে হামলা করেছে, কার ইন্ধনে হামলা করেছে, ফার্স্ট টু লাস্ট এটা কিন্তু যদি যাচাই বাছাই ভালো করে করা হয় আমার মনে হয় প্রকৃত তথ্য বের হয়ে আসবে। অনেক সময় দেখা যায় গিনিপিক হয়ে যায়, দেখা যায় দুই পক্ষ উত্তেজনার মুহূর্ত হচ্ছে, এখানে সাংবাদিকদের পেশাদারিত্বের কারণে তারা ফাঁকে পড়ে যায়। আমরা এগুলা মানে আমাদের কমন একটা বৈশিষ্ট্য আর কি, আমরা যেটা দেখে অতীতে দেখে আসছি এখনো হয়তো দেখছি। দেখা যায় দুই পক্ষ অনেক সময় কি হয় যে দুইজনে ঝগড়া করছে, আমি গেলাম ছুড়াইতে, দেখা যায় আমি দুইটা কিলগুতা খাইয়ে ফেলছি, ঘুষি খাইয়ে ফেলছি, এমন সময় অনেক কিন্তু হয়। কিন্তু আমাদের দল আমরা কিন্তু সবসময় কিন্তু আমরা উদার যে মুক্ত গণমাধ্যম, মুক্ত বাক স্বাধীনতা এগুলোতে কিন্তু আমরা বিশ্বাস করি। আমরা এই পর্যন্ত কোনো দেখেন 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া সহ সকলকে নিয়ে কিন্তু অনেক ধরনের কার্টুন প্রকাশ করেছে আমাদের দল থেকে। মিনিমাম কোনো কি আমরা আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তারেক রহমান কিন্তু ওনার নামে যে কার্টুনটা সে নিজেই কিন্তু তার ফেসবুকে কিন্তু শেয়ার দিয়েছে, প্রোফাইল শেয়ার আমাদের গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের অধিকারের ব্যাপারে আমরা কিন্তু সচেতন রয়েছি। ছাত্র শক্তির একজন নেতা আলিফ মারাত্মকভাবে আহত হয়েছে, তার চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তার পাশে দাঁড়ানোর কোনো পরিকল্পনা আছে? দেখুন আসলে আমরা যে 5 আগস্টের পর যে সংস্কৃতিটা আমরা দেখেছি একটা গোষ্ঠীর, যে কোনো কিছু হইলেই আমরা এরকম অসংখ্যবার দেখেছি যে কোনো কিছু হয়নি দায়বার যাওয়ার জন্য যে আমরা মাথার একটা ব্যান্ডেজ লাগাইয়ে বিভিন্ন নাটক আমরা কিন্তু মঞ্চস্থ হতে আমরা দেখেছি। যাই হোক, যদি আলিফ নামের যে যার কথা আপনি বলেছেন সে যে সত্যিকারের অর্থে যদি তার সমস্যা হয় আমরা ছবি ভিডিও দেখছি, অবশ্যই আমরা যদি এরকম হয়ে থাকে যদি এরকম হয়ে থাকে যে আলিফ নামের, আমরা অবশ্যই তার সুস্থতা দাবি করছি এবং তার চিকিৎসার জন্য অবশ্যই এই সরকার অবশ্যই তার পাশে থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। ইতিমধ্যে আপনি দেখেছেন আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিজের থেকেই যারা এরকম জুলাই আগস্ট বলেন, যারা এরকম আহত হয়েছেন বিভিন্ন সময়, যারা বিভিন্ন ভালো কাজ করেন তাদেরকে নিজ থেকেই আপনার এসব কাজ সে নিজেই আপনার এগুলা দেখাশোনা করে। যাই হোক, আমরা তার সুস্থতা কামনা করছি এবং তার চিকিৎসা অবশ্যই আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ ভাইয়া। আমরা প্রায় শেষের দিকে এসেছি, শেষের দিকে একটু জানতে চাইবো, যদি আজ আবারও 24 জুলাইয়ের মতন পরিস্থিতি তৈরি হয় দেশে, এখন যেভাবে সেই সময়ে সামনে সারিতে থাকা নেতারা যেভাবে বিভক্ত, রাজনৈতিক আদর্শের দিক থেকে হোক, বিশ্বাসের দিক থেকে হোক, একে অপরের রক্ত ঝরাচ্ছে, এই বিভাজনের কারণে রাজপথে কি আবার সে একাত্মতা আসবে, নাকি মানে ভাঙন ধরেই যাবে, ভাঙন ধরেই থাকবে? মানে একাত্মতা কি আবার দেখা যাবে নাকি দেখা যাবে না? দেখুন, আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে কথাটা আবার যে কথাটা এটা রিপিট হওয়ার কোনো সুযোগ নেই। 1971 সালে যে মুক্তিযুদ্ধ সেটা যেমন একবারে হয়েছিল, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান একবারে হয়েছে। যাই হোক, আপনার এরকম পরিস্থিতি বাংলাদেশে ফ্যাসিবাদ এটা বলছি না, যে কোনো কারণেই যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় একাত্ম হতে হবে, সেটা যদি সার্বভৌমত্ব রক্ষার জন্য হতে পারে। দেশের বিরুদ্ধে যদি অপশক্তি, যদি দেশ বিরোধী কোনো অপশক্তি যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে, অবশ্যই আমরা যারা রয়েছি এই মুহূর্তে যারা বিভক্ত আছেন, যে কোনো কারণেই হোক, রাজনৈতিক মতাদর্শের কারণেই হোক, আমরা দেখুন এটার বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের ছাত্রদল কিন্তু আমরা এই ব্যাপারে সম্পূর্ণ কিন্তু একমত। ফেসিস্ট এবং খুনি হাসিনার বিরুদ্ধে এবং তাদের দোসরদের বিরুদ্ধে আমরা জুলাইয়ের যারা সৈনিক যারা ছিলাম এবং আপামর জনসাধারণ আমরা কিন্তু এক। তাদের কোনো ভাবে বাংলাদেশের মাটিতে তাদের কিন্তু কোনোভাবে বরদাস্ত করা হবে না। তারা যে কোনো নামে, যে কোনো ছদ্মবেশে
তারা বাংলাদেশের গণতন্ত্র সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে চাইলে আমরা জুলাইয়ের শক্তি সহ সারা বাংলাদেশ সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ তাদের হয়ে বিরুদ্ধে রাজপথে কিন্তু থাকবো। তখন আবারও রাজনৈতিক পরিস্থিতি তখন উঠে নয়, শুধু যাবেন। এখন আর তখন নয়, যে কোনো সময়, যে যে কোনো সময় শুধু আজকের এই বলে কথা নয়, ফেসিস্টরা 2026 বলে কথা নয়, মাথা ছাড়া 2028 দিয়ে বলে কথা আমরা নয়, 2030 বলে জায়গা কথা নয়, যে কোনো সময়, তারা 2050 সালে আসে, আমার মনে হয় জাতীয়তাবাদী ছাত্র দল এবং জুলাইয়ের যারা শক্তি যারা রয়েছে, আমরা সবাই সকলে এক এবং ঐক্যবদ্ধভাবে অভিন্ন হয়ে তাদের বিরুদ্ধে আমরা লড়বো। তাদের বাংলাদেশের মাটি তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা যেভাবে জুলাইয়ে প্রায় 2000 শিক্ষার্থীকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, বিগত 15.5 বছরে দেশের গুম খুন অর্থ পাচারের মাধ্যমে বাংলাদেশকে যেভাবে খোকলা করে দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে তারা পঙ্গু করে দিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা বলেন, বাক স্বাধীনতা বলেন, চলাফেরার স্বাধীনতা বলেন, এবং এই আমাদের যে প্রজন্ম যারা রয়েছে, আমাদের প্রজন্মকে তারা যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই প্রজন্ম যতদিন পর্যন্ত বাংলাদেশে টিকে থাকবে তাদের বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না, তাদের এবং আমরা এই প্রজন্ম এক এবং অভিন্ন হয়ে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা লড়বো। এটা কিন্তু সোচ্চার, এটাতে কোনো আমাদের ভিতরে মত পার্থক্য থাকবে, আমাদের রাজনৈতিক দ্বিমত থাকবে, দ্বিচারিতা থাকবে, আমাদের পন্থা থাকবে, কিন্তু আমরা সবাই ফেসিস্ট হাসিনা এবং খুনি তাদের দোষরদের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন হয়ে আমরা লড়বো। তা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের মুখোমুখি করার যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল, এটার মানে বর্তমান অগ্রগতি কতটুকু বলে মনে হচ্ছে, বা ধীর গতি কি হয়ে যাচ্ছে কিনা? দেখুন, এটি তো হলো আন্তর্জাতিক যে অপরাধ মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল রয়েছে, এই ট্রাইব্যুনালের মাধ্যমে এটা কিন্তু পরিচালনা হচ্ছে। আমি আজকে আসার সময় আমি একটা কথা বলেছিলাম, যেহেতু জুলাই নিয়ে একটি কর্মসূচি, আমি এই সরকারের প্রতি একটি মানে উদাত্ত ভাবে আহ্বান জানাই। সেটা আমার অনেক দুঃখের কথা। এটা কি, ধরেন যারা এই 4ই আগস্ট যারা মারা গেছে, কিংবা 5ই আগস্ট সকালে যারা মারা গেছে, এটা তো মানে কারা করেছে? 5ই আগস্ট বিজয়ের দিন, যেখানে ফেসিস্ট শেখ হাসিনা খুনি সে নিজে পালিয়ে যাওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে, তখনও কারা মানুষের বুকে গুলি চালিয়েছে? 5ই আগস্ট, 4ই আগস্ট বিজয় যেখানে একদম দ্বার প্রান্তে সকল দেশের মানুষ কিন্তু উন্মুখ হয়েছিল একটা দিনের জন্য যে নিশ্চিত যাবে, দেশের মানুষ কিন্তু একদম ভেবে নিয়েছিল এবং শিওর ছিল যে শেখ হাসিনার পতন অনিবার্য। কিন্তু এই অনিবার্য মানে গ্যারান্টেড হওয়ার পরেও যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কারা তাদের হত্যাকাণ্ড ঘটেছে, এইসব বিচার অবশ্যই কিন্তু করতে হবে এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে। আমি তো বলি যে ওই আবু সাইদের বিচারের আগে 5ই আগস্ট কারা মারা গিয়েছে, কারা মেরেছে, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুইজনকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা উচিত। এবং আমার তো এটা মানে 5 তারিখে আমরা বিজয় লাভ করেছি, ওই দিনও আমার দেশের মানুষ অকাতরে জীবন দিচ্ছে। এটা কি বাংলাদেশ? এটা তো কখনোই কাম্য হতে পারে না। তারা কারা? তার কি বাংলাদেশের শক্তি না, বাইরে থেকে কোন শক্তি এসে তাদেরকে গুলি করে হত্যা করছে? এটা কিন্তু অবশ্যই তদন্ত করা উচিত এবং এটার বিচার সবার আগে করা উচিত। শুধু এটা না, অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে এই যে এসে পড়বে অনেক ধরনের, শোনেন না, টুটকি এসে পড়বে, তিনিও বলেন, নেতা তিনিও কর্মীরা বলেন, বলেন। আমরাও বলি যে আসুক। আমরা তো চাই, আমাদের এত লোক হত্যা করেছে, এটা রুটিন প্রসেস হয়ে গেছে, আমাদের কিছুদিন এত পর লোক পর হত্যা এটা করেছে, বলবেন। এই হত্যাকাণ্ডের বিচার কি আমরা চাই না? শুধু চাই না, এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে কিন্তু এটা কায়েম করতে হবে এবং পালন করতে হবে, কার্যকর করতে হবে। ওনার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো রায় হয়েছে। আমরা তো আশা করি উনি আসলেই 7 দিনের ভিতরে এই রায়টা কার্যকর করে ফেলুক। আমরা তো এই জন্যই চাই উনি আসুক। আমরা দেখে যাই আমাদের যারা যেই পরিবার তার ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, এই যে কতগুলা শিশু বাচ্চা হারিয়েছে, তাদের অধিকার রয়েছে না যে যার নির্দেশে, যার প্রত্যক্ষ নির্দেশনায় এই লোকগুলা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বিচার তারা দেখে যেতে ইচ্ছা করে না? অবশ্যই তারা এই বিচার যাতে দেখে যেতে পারে, এই জন্য আমরা চাই আমাদের যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তিগুলো রয়েছে, এই চুক্তির আলোকে অতি দ্রুত এই খুনি ডাইনি মাফিয়াকে বাংলাদেশে এনে তার বিরুদ্ধে যে রায়গুলো হয়েছে, এই রায়গুলো কার্যকর করার জন্য এবং মানবতা বিরোধী যে ট্রাইব্যুনালের যে পেরিফেরি রয়েছে, যে আওতা রয়েছে, আমরা চাই এটা দ্রুত এবং দৃশ্যমান ভাবে। আমরা কিন্তু আপনি যেটা বলেছেন, হ্যাঁ, আমার মনে হয় কিছুটা মন্তর হয়ে গিয়েছে, কারণ আমরা আগে সবকিছু যে মানে কোর্টের যে ট্রায়াল গুলো আমরা কিন্তু সম্প্রচার দেখতে পেতাম, এখন কিন্তু আমরা এগুলো খুব বেশি একটা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এবং যে আইন মন্ত্রণালয় যারা রয়েছে এবং মানবতা বিরোধী যে ট্রাইব্যুনালের যে কার্যক্রমগুলো, এগুলো যাতে ফলো করে, যাতে টেলিভিশনের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যাতে হালনাগাদ সকল তথ্য পেতে পারে, এই ব্যবস্থা যাতে নেয়, সেজন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই। ধন্যবাদ ভাইয়া। শন ভাইয়া, শেষ প্রশ্ন, আহত শহীদ পরিবারের পুনর্বাসনে রাষ্ট্রের বর্তমান ভূমিকায় কতটুকু সন্তুষ্ট? দেখুন, আমাদের যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রত্যেকের সুচিকিৎসা এবং সুস্থতা অবশ্যই প্রয়োজন।
আমরা যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান করেছি, আমি নিজেও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়েছি। আমি আপনার নিজেও অনেক লাশ আমি মেডিকেলে নিয়েছি। যাত্রাবাড়ির কথা একটু স্মরণ করি, যে কথাটি আমাদের এই যে মাত্র জিসান ভাই বলল, 5 আগস্টে আপনার এই যে যাত্রাবাড়ি থানার সামনে যে পরিমাণ নির্বিচারে পাখির মতো চোখের সামনে আপনার মরছে, আমরা গাড়ি নিয়ে আসতেছি, রিক্সা নিয়ে তাদের যারা শহীদ মারা যাচ্ছে তাদেরকে রিক্সা নিয়ে মেডিকেল নিয়ে যাচ্ছে, এরকম মানে পরিস্থিতি। 1 মিনিটের মধ্যে মানে 5 জন 6 জন এরকম, মানে মিনিটের মধ্যে 5-6 জন এরকম আমরা আহত হচ্ছে, মারা যাচ্ছে, এই অবস্থা আমাদের ছিল। যাই হোক, আপনার যারা এখন বর্তমান পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে চিকিৎসা চলছে, এবং যারা আপনি জানেন এই বর্তমান সরকার, নির্বাচিত সরকার, আপনার তাদের পক্ষ থেকেই যারা আহত এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এমনকি যারা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারের খোঁজখবর কিন্তু বর্তমান সরকার নিচ্ছেন। আমাদের ছাত্র সংগঠন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু আমরা যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদের নেতা কর্মীরা কিন্তু তাদের সরকারের পক্ষ থেকে তো রয়েছে, এবং নিজের ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আমাদের নেতা কর্মীরা অনেকেই বিভিন্ন মেডিকেলে যারা রয়েছেন তাদের জন্য নিজের উদ্যোগে কিছু করা যায় কিনা, তাদের চিকিৎসা বলেন। এমনকি আমাদের একজন ডাক্তার রয়েছেন, সে নিজেই আমি দেখি যে 600+ অধিক আমরা যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের চিকিৎসা করিয়েছেন। আমরা বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমাদের ডক্টর আমানুল্লাহ আমান, এরকম আমাদের অসংখ্য ডাক্তার রয়েছেন। আমি নিজেও আমার এলাকার অসংখ্য যে এরকম আহত নেতাকর্মীকে, যেটা আমি পাবলিকলি কাউকে বলিনি, আমি নিজ উদ্যোগে যারা আমার সাথে যোগাযোগ করেছেন, আমাদের যারা ছাত্র দলের নেতাকর্মী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমরা আমাদের যারা যে সকল ডাক্তাররা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা অনেক চিকিৎসাদের ব্যবস্থা করেছি, সম্পূর্ণ আমাদের নিজেদের খরচে। এগুলো আমরা কখনো ক্রেডিট নিতে যাইনি যে আমরা ওনার চিকিৎসা করেছি, কারণ এখানে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান তো সে তো আমরা কোনো কিছু পাওয়ার আশায় তো সে আপনার এই যুদ্ধটা করেনি, এই যে কোনো কিছুর আশায় কিন্তু এই যুদ্ধটা করেনি। পাওয়ার পরে অনেকে হয়তো এই যে জুলাইকে বিক্রি করে অনেকেই রাতারাতি কোটিপতি হয়ে গেছে, অনেকেই বিভিন্ন কার্যক্রম। কিন্তু আমাদের বাংলাদেশ, আমি দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী সেই 5 আগস্টের পর এই যে জুলাই আগস্টের যে জুলাই যোদ্ধা যে একটা করা লাগে, সেই জুলাই যোদ্ধার যে গেজেটে কিন্তু আমরা আমাদের নেতাকর্মীদের কিন্তু সেই সময় কিন্তু তারা এই যারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল তারা কিন্তু আমাদের নেতাকর্মীদের কিন্তু ওখানে তালিকাতেও তারা নেয়নি, আমরা যাইওনি যে আমরা পুনর্বাসনের জন্য সরকার কিন্তু ব্যবস্থা নিয়েছে। আমরা দেখতে পেয়েছি 3 ক্যাটাগরিতে এখানে তাদেরকে সাহায্য সহযোগিতা করার যে ব্যবস্থা। যারা অনেক সিভিয়ারলি যারা ইনজুর্ড তাদেরকে মনে হয় 20,000 টাকা, আর যারা মাঝামাঝি তাদেরকে 15,000 টাকা, আর যারা সাধারণ কিংবা কম যারা গুরুত্বপূর্ণ যারা আহত হয়েছিল তাদেরকে 10,000 টাকা করে ব্যবস্থা দেওয়া হচ্ছে। এটি আসলে বর্তমান বাজারের সাথে কিংবা তাদের ডেডিকেশনের সাথে, তার তো আসলে এটার বিনিময়ে কোনো কিছু কিংবা এটার প্রত্যাশা করে নাই তারা এটা, কিন্তু তারপর সরকার থেকে অন্তর্বর্তী সরকার এটা চালু করেছিল। এই সরকার এটাকে বাড়াবে বলতে তাদেরকে এছাড়াও কিন্তু অনেকভাবে তাদেরকে পুনর্বাসনের সুযোগ রয়েছে। তাদের যারা হতাহত যারা শহীদ যারা পরিবার রয়েছে তাদের পরিবার থেকে যদি সরকারের, যদিও কোটার বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন, কিন্তু আবার যদি তাদেরকে সেই মানে একই কোঠায় যদি তাদেরকে যদি আবার চাকরির সুযোগ দেওয়া হয়, সেটা কিন্তু আবার একটি বৈষম্য হবে। কিন্তু তাদেরকে কোনো না কোনো ভাবে অবশ্যই কিন্তু আমরা যদি আরো যদি ধরেন যদি ক্ষুদ্র অর্থ দেখি কিংবা তাহলে এখন যে তাদেরকে যে ভাতা দেওয়া হচ্ছে এটা কিন্তু যদি মানে তুচ্ছার্থক দেখি তাহলে কিন্তু এটা কিন্তু অনেকটা কোটার মতো পড়ে যায়। কিন্তু তারপর ওনাদের যে ডেডিকেশন, এটা আসলে এই সামান্য টাকা দিয়ে এটা কি আসলে মূল্যায়ন করার কোনো অবকাশ নেই। তারপর রাষ্ট্র থেকে যেটুকু তাদেরকে দিলে তো কাউকে বঞ্চিত করা হচ্ছে, হ্যাঁ সেটা সাধারণ মানুষ কোনোভাবে বঞ্চিত হয় সেটা কোটার পর্যায়ে হচ্ছে। কিছু দিলে যদি সাধারণ মানুষ বঞ্চিত না হয় সেটা মনে হয় না কোটার আওতায় পড়ছে। হ্যাঁ, এই জন্য বলি পুনর্বাসনের সুযোগ রয়েছে এবং পুনর্বাসনের যে উদ্যোগের সরকার কার্যকর ভাবে নিচ্ছে। আর প্রথম যেটা বললাম যে নির্মোহ ভাবে যদি এই আন্দোলনের ভূমিকা সম্বন্ধে যদি নির্মোহ আলোচনা উঠে আসে গবেষণার মাধ্যমে, তথ্য বিশ্লেষণের মাধ্যমে, তখন আরো অনেক কিছু জাতি জানতে পারবে। ধন্যবাদ ভাই, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জুলাই নিয়ে আপনাদের স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আপনাদের যে স্বপ্ন, যে ভাবনা, সেটা আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফেস দ্য পিপলকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং যারা দর্শক রয়েছেন যারা ফেস দ্য পিপলের আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
দর্শক, কথা হচ্ছিল জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা দুজন মানুষের সাথে, যারা সে সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে নেমেছিলেন রাজপথে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।